আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বলো। আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছ? ওকে, একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আহ, ইচ্ছা হলে ক্লাসটা শেয়ার করতে পারো, ক্লাসে একটা রিয়াক্ট দিতে পারো, তাহলে তোমার ফ্রেন্ডরা এমনিতে চলে আসবে ক্লাসের মধ্যে। ওকে, এনিওয়ে আমরা লেট না করে শুরু করে দিই। যারা ক্লাসে আসো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস বলতে কেমিস্ট্রি একটা ক্লাস আছে, বাট এটা হচ্ছে আমাদের সর্বশেষ বায়োলজি ক্লাস। হয়তো বা 25-26 সেশনে তোমাদের সাথে আমার আর বায়োলজি ক্লাসে সম্ভবত দেখা হবে না, আবার হয়েও যেতে পারে কোনো একটা কারণে, সেটা পরে দেখা যাক, ঠিক আছে। তবে অফিসিয়ালি বলতে গেলে 25-26 সেশনে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকগুলা ব্যাচ পড়াইছি, অনেকগুলা ইউনিভার্সিটির জন্য পড়াইছি, প্রত্যেকটা জন্য পড়ানো হয়েছে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির মেডিকেলের জন্য কিছু ক্লাস দিয়েছিলাম, বা ঢাকা ইউনিভার্সিটি বাদ দিলে বাকি সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই হচ্ছে আমার এইবার ক্লাস নেওয়া হয়েছে। আহ, জানি না কতটুকু শেখাইতে পারছি। যদি ভালো শিখে থাকো আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, তোমরা আমার থেকে শিখছো, এটার জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, তো আমরা আজকে লাস্ট ক্লাস বায়োলজি, ঠিক আছে। এবং আমরা গত ক্লাসে আমাদের বায়োলজি শেষ হয়ে যেত, বাট আনফরচুনেটলি হচ্ছে রাতের বেলা এত ঝড় আসছিল, পরে আর ইলেকট্রিসিটির সমস্যা, এই মাত্র ইলেকট্রিসিটির সমস্যার জন্য আসলে ক্লাস একটু লেট হয়ে গেল। আইপিএস এর ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছি, কারণ দেশের অবস্থা ভালো না। সামনে আরো হচ্ছে দেশ অনেক বাজে অবস্থা দিকে যাবে যা হচ্ছে। ওকে, আমাদের তিনটা চ্যাপ্টার বাকি ছিল আর কি। মেইনলি আমরা উদ্ভিদ তত্ত্ব পড়ব, দেন হচ্ছে আমাদের অণুজীব, আর হচ্ছে তোমার কি জীব প্রযুক্তি। সো তিনটাই বলতে গেলে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তার মধ্যে অণুজীব থেকে কোশ্চেনটা কম আসে, জটিল চ্যাপ্টার। অনেকে ভাবতে পারে যে কোশ্চেন মনে হয় বেশি আসে, না, এক্স্যাক্টলি অণুজীব থেকে কোশ্চেন কিন্তু কম আসে। তবে উদ্ভিদ তত্ত্ব এবং জীব প্রযুক্তি এই দুইটা চ্যাপ্টার থেকে ভালো পরিমাণে প্রশ্ন আসে। বিশেষ করে আমরা যদি বলি উদ্ভিদ তত্ত্ব থেকে এভারেজে 2-3টার মতো কোশ্চেন তোমার এখান থেকে আসে, আরো বেশিও আসতে পারে। এভারেজে কয়টা কোশ্চেন? 2-3টা মতো প্রশ্ন এখান থেকে আসে। এখানে খুবই সিম্পল জিনিসগুলো আছে। প্রথমত আমাদের খনিজ লবণ পরিশোষণ জিনিসগুলো, তারপর প্রস্বাদন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। এই 3-4টা টাইপ পড়লে আমাদের ইনশাল্লাহ আর কিছু এখান থেকে পড়া লাগবে না, ঠিক আছে। তো আমরা একদম লেট না করে একটু দ্রুত শেষ করি, কারণ পরে আবার কেমিস্ট্রি ক্লাস আছে। তো প্রথমেই চলো আমরা খনিজ লবণ পরিশোষণের মধ্যে একটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 15-16তে আসছে, জাস্টে আসছে 19-20 সেশনে। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ফুল ঝরে পড়ে? তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি শুধুমাত্র এই ইউনিভার্সিটি না, এখানে যদি ইউনিভার্সিটি লাগানো হইতো এখানে বোর্ডে যেত। এটা এত পরিমাণে ইউনিভার্সিটি গুলোতে আসে কিন্তু, যে কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ফুল ঝরে পড়ে। আচ্ছা, মাথায় রাখবো পাতাতে কি আছে? পি আছে। পাতার যদি তুমি বাংলিশে লিখো তাহলে কি আসবে? PATA, পাতা। ফুল PHUL, ফুল, তাই না? পি আসতেছে, তার মানে কি মাথায় রাখবা? ফসফরাসের অভাবে। কার অভাবে? ফসফরাসের অভাবে। ম্যাগনেসিয়াম কিসে সহায়তা করে? ক্লোরোফিল গঠনে। ম্যাগনেসিয়ামটা আসে, এটা কিসে সহায়তা করতেছে? ক্লোরোফিলে। নাইট্রোজেন, নাইট্রোজেনের কাজ হচ্ছে কি? উদ্ভিদের বৃদ্ধিতে। তাহলে তিনটার কাজ তোমরা পড়লে হচ্ছে, আর কিছু পড়া লাগবে না তোমার। এখানে পাতা ফুল ঝরে পড়া রোধ করে হচ্ছে কি? তোমার ফসফরাস। তারপর ক্লোরোফিলের জন্য হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং নাইট্রোজেন কি করে? বৃদ্ধি করে। এই জন্য মূলত হচ্ছে কি আমরা এদের জন্য উদ্ভিদে এক্সটার্নালি কি হয়? ফার্টিলাইজার দেওয়া হয়, যেমন ফসফরাস যুক্ত সার দেওয়া হয়, ঠিক আছে। ফসফরাস যুক্ত সার দেওয়া হচ্ছে, যেমন তারপর ধরো তোমরা যে TSP দেওয়া হয় আর কি, ট্রিপল সুপার ফসফেট দেওয়া হয়, ডাই অ্যামোনিয়াম ফসফেট দেওয়া হচ্ছে, নাইট্রোজেন যুক্ত সার ইউরিয়া দেওয়া হচ্ছে। তারপর তোমার ধরো আর কি আছে, যে পটাশিয়াম যুক্ত সার, যেমন হচ্ছে কি মিউরেট অফ পটাশ, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এই সারগুলো কিন্তু উদ্ভিদে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, পটাশিয়াম কি করে? পত্ররন্ধ্র খোলে। এটা পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে, এটা কিসে? পত্ররন্ধ্র খোলা, এই ক্ষেত্রে তোমার এটা কাজ করতেছে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই কোশ্চেন থেকে যা আছে, মানে সার সম্পর্কিত যা কিছু আছে সবকিছু বলে দিচ্ছে, যে কোনটার ক্ষেত্রে কোন সারগুলো মূলত আমাদের ইউজ করতে হয়। এখন আসো ম্যাক্রো এবং মাইক্রো উপাদান। আমরা জানি কি উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টা, ঠিক আছে। মানে অত্যাবশ্যক উপাদানের মধ্যে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ম্যাক্রো উপাদান, একটা হচ্ছে কি মাইক্রো উপাদান। ম্যাক্রো গুলো হচ্ছে একদমই লাগবে, মাইক্রো গুলো হচ্ছে কি কোনো কোনো ক্ষেত্রে না হলেও সমস্যা নাই। তবে দেখো ম্যাক্রো উপাদান গুলো যেগুলো আছে আমরা মাথায় রাখবো। ম্যাক্রো কোনগুলা? সবাই এগুলো পারো, একদম একটা শর্ট একটা রিভিশন দিয়ে দিচ্ছি আমরা জাস্ট। তো এটা আমরা জানি সবাই কি দিয়ে পড়ি আমরা? MGK, ক্যাফে ফর নাইস জবস, MGK, তারপর ক্যাফে, দেন হচ্ছে কি ফর নাইস জবস, তাই না? নাইস জবস, MGK, ক্যাফে ফর নাইস জবস, এটা দিয়ে আমরা সবাই পারি। তাহলে একটু খেয়াল করো, তোমরা অ্যান্সার করতে থাকো। MG মানে হচ্ছে কি আমরা জানি ম্যাগনেসিয়াম, তারপর K মানে হচ্ছে কি পটাশিয়াম, CA মানে হচ্ছে কি ক্যালসিয়াম, তারপর দেখো N মানে হচ্ছে কি নাইট্রোজেন, C তে হচ্ছে কি কার্বন, H তে হচ্ছে হাইড্রোজেন, O তে হচ্ছে অক্সিজেন, P তে হচ্ছে ফসফরাস, S তে হচ্ছে কি সালফার। তাহলে আমাদের কয়টা হয়েছে? এখানে হচ্ছে তোমার কি 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টাই হচ্ছে কি মূলত আমাদের
তোমার কি গাছের জন্য ম্যাক্রো উপাদান, এর বাহিরে যদি কোনো অপশন থাকে তাহলে তোমরা সেটাকে ধরে নিবা কি সেটা হচ্ছে মাইক্রো উপাদান। ওকে, এখন এখানে আমাদের কোনটা আছে দেখো, ম্যাগনেসিয়াম আছে কোথাও, এই যে আছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে ম্যাগনেসিয়াম, বাকি যা আছে সব হচ্ছে কি মাইক্রো উপাদান। তাহলে কয়টা টোটাল এখানে আমরা পাইছি হচ্ছে 9টা, তাহলে বাকি 8টা হচ্ছে কি মাইক্রো, তাহলে মাইক্রো কয়টা 8টা, মাথায় রাখবা। তাহলে মাইক্রো উপাদান কয়টা 8টা আছে। কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে কি নরমালি অন্যান্য উদ্ভিদের জন্য হচ্ছে তোমার মাইক্রো, তবে কিছু স্পেসিফিক উদ্ভিদের জন্য হচ্ছে এগুলো ম্যাক্রো হিসেবে কাজ করে, যেমন এগুলোকে বলে উপকারী মৌল বলা হয়। আমরা সামনে কোন একটা কোশ্চেন আমরা এটা এক্সপ্লেইন করব, ঠিক আছে। তাহলে ম্যাক্রো মাইক্রো নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা থাকবে। এরপরে সাধারণত মাটি থেকে উদ্ভিদ ধনাত্মক আয়ন শোষণ করে। আচ্ছা, সাধারণত মাটি থেকে উদ্ভিদ কয়টি ধনাত্মক আয়ন শোষণ করে বলো তো দেখি। সাধারণত মাটি থেকে উদ্ভিদ কয়টি ধনাত্মক আয়ন শোষণ করে, মূলত হচ্ছে কয়টি, 9টি, মাথায় রাখবে একটু, কয়টি, 9টি, ঠিক আছে 9টি ধনাত্মক আয়ন শোষণ করে, বাকিগুলো হচ্ছে কি ঋণাত্মক। ওকে, দেন হচ্ছে আমরা এখানে যদি এই যে দেখি মাইক্রো উপাদান ম্যাক্রো উপাদান কোনগুলো আছে, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, টোটাল দেখে ফেলছি, ঠিক আছে। ওকে, তো এটা আমাদের দেখা শেষ, এটা আমাদের আর পড়ার কিছু নাই। পরবর্তীতে আসা হচ্ছে উদ্ভিদ পানি শোষণ করে। দেখো এখন উদ্ভিদ মূলত দুইটা জিনিস শোষণ করে, একটা হচ্ছে পানি শোষণ করে, আর একটা হচ্ছে কি তোমার খনিজ লবণ শোষণ করে। এখন এখানে পানি শোষণ করে কিভাবে, মূল দিয়ে, মূল রুম দিয়ে, উভয় নাকি কোনোটি নেই, বলো তো দেখি কে কে পারবা এটা। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? আচ্ছা, মাথায় রাখতে হবে উদ্ভিদ সাধারণত মূল রুম, মাথায় রাখবা উদ্ভিদ সাধারণত মূল রুম দিয়ে হচ্ছে কি পানি শোষণ করে। পানিকে উদ্ভিদ কি হিসেবে শোষণ করে? অণু হিসেবে। কি হিসেবে? আবার মাথায় রাখবা পানিকে অণু হিসেবে শোষণ করে। এরপর আসো মূলের অগ্রভাগ দিয়ে হচ্ছে কি খনিজ লবণ শোষণ করে। যদি বলা হয় মূলের অগ্রভাগ দিয়ে খনিজ লবণ, আচ্ছা আমি এটা লিখে দিই, তাহলে যদি কখনো কোয়েশ্চেন আসে যে খনিজ লবণ কিভাবে শোষণ করে, খনিজ লবণ হচ্ছে উদ্ভিদ তার মূলের অগ্রভাগ দিয়ে, মূলের অগ্রভাগ দিয়ে কি হিসেবে শোষণ করে? মনে রাখবে যে আয়ন হিসেবে শোষণ করতেছে। এগুলো সিম্পল কোয়েশ্চেন, আমরা সবাই পারি, ঠিক আছে। তাহলে খনিজ লবণ যে শোষণটা, এটা হচ্ছে কি উদ্ভিদের সক্রিয় শোষণ, আর প্রাণী শোষণ যেটা আছে পানি শোষণ, এটা হচ্ছে কি উদ্ভিদের নিষ্ক্রিয় পরিশোষণ মতো। সক্রিয় এবং কি নিষ্ক্রিয় দুইটা জিনিস মাথায় রাখবা। তো সক্রিয়তে এনার্জি লাগবে, নিষ্ক্রিয়তে কোনো প্রকার এনার্জি লাগবে না, এনজাইম লাগবে না, কিচ্ছু লাগবে না। তো এই সিম্পল জিনিসগুলো একটু মাথায় রাখবা, তাহলে পানি শোষণগুলো আমাদের এখানে কভার হয়ে গেল। ওকে, পরবর্তীতে আসা হচ্ছে ম্যাক্রোমৌল কোনটি। ওকে, এটা আমরা অলরেডি দেখছি, এটা দেখার দরকার নাই। এই যে ম্যাক্রো মাইক্রো এখানে দেওয়া আছে সুন্দর করে, এখানে দেখে নিও। আচ্ছা, এর পরবর্তীতে আসা হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক। আচ্ছা, আমরা একটু আগে খনিজ লবণ পরিশোষণ নিয়ে আমরা পড়াশোনা করে আসছি, যে বলছে কি কোনটি আসলে সঠিক হবে, বলো কোনটি আসলে সঠিক হবে। এখানে প্রথম অপশন যেটা বলা আছে অণু হিসেবে শোষণ করে, না, উদ্ভিদ খনিজ লবণ কি হিসেবে শোষণ করতেছে, এটা হবে না, এখানে হচ্ছে কি আয়ন হিসেবে শোষণ করবে, আয়ন। তারপর বলছে বিপাকীয় শক্তি প্রত্যক্ষ প্রয়োজন নেই, প্রয়োজন আছে, এখানে প্রয়োজন আছে, এটা হবে না, নেইটা হবে না, নেইটা ক্রস, আমরা জানি আছে। মূল রুম দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে হয়, না মূল রুম না, এখানে কি দিয়ে, মূলের অগ্রভাগ দিয়ে, মাথায় রাখবা কি দিয়ে, শুধুমাত্র মূলের অগ্রভাগ দিয়ে আসবে, এবং আয়ন হিসেবে শোষণ করে, এটা আমাদের সঠিক আসছে, আয়ন হিসেবে শোষণ করতেছে, বুঝছো? ঠিক আছে তোমরা? তো আমাদের এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, সেটা মূলত সক্রিয় শোষণ থেকে আসছে। তাহলে আমি আবারও বলতেছি, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে শক্তি লাগবে, এনজাইম লাগবে, তারপর হচ্ছে তোমার কি শ্বসন হার এখানে কি হবে, তোমার বৃদ্ধি পাবে, তারপর হচ্ছে তোমার কি আয়ন হিসেবে শোষণ করবে, এই তো মোটামুটি আমাদের। আচ্ছা, তারপর আসো এই যে দেখো সক্রিয় উদ্ভিদের পানি পরিশোষণ এবং হচ্ছে কি, এই চারটা একটু পড়ে ফেলবা, তাহলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে, এই চারটা একটু পড়ে ফেলবা। ওকে, এটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। পরবর্তীতে আসো, তাহলে আমাদের পানি পরিশোষণ এবং কি খনিজ লবণ পরিশোষণ শেষ। এখন আসো কোনটি ধীরে এবং কোনটি দ্রুত চলে, এই জিনিস দুইটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ভার্সিটিতে আসছে, এটা শুধু চট্টগ্রামে না, অল ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটিতে এই কোশ্চেন আসছে, অল ইউনিভার্সিটিতে, বুঝছো? খনিজ লবণে কোন আয়নটি সবচেয়ে ধীর গতিতে উদ্ভিদ শোষিত হয়? আচ্ছা, মাথায় রাখতে হবে যে তোমার দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে কি কোনগুলো হচ্ছে দ্রুত শোষণ করে, আর কোনগুলো হচ্ছে কি ধীরে শোষণ করে। মূলত দ্রুত শোষণ করা হচ্ছে কি এক আয়ন, যেগুলো আছে এক আয়ন বলতে একটা পজিটিভ অথবা একটা নেগেটিভ, আমরা সিম্পলি মাথায় রাখতে পারি, যেমন হচ্ছে কি ধরো পটাশিয়াম প্লাস এবং কি নাইট্রেট এনায়ন, এই দুইটা হচ্ছে কি উদ্ভিদ দ্রুত শোষণ করে। আর ধীর শোষণ করে হচ্ছে কি ক্যালসিয়াম 2+ এবং সালফেট 2-, তাহলে এইগুলো হচ্ছে কি ধীরে শোষণ করে। এছাড়াও ম্যাগনেসিয়াম 2+ ও ধীরে শোষণ করে, মানে 2+ হইলে হচ্ছে তোমার ধীরে শোষণ করবে। এখন অনেক কিছু প্রশ্ন আসে যে নিচের কোনটি পটাশিয়াম আয়নকে বাধাগ্রস্ত করতেছে, নিচের কোনটি নাইট্রেট আয়নকে গতি বাধাগ্রস্ত করতেছে। তাহলে সিম্পলি চিন্তা করো যে ধীর গতির আয়নগুলো যদি সামনে থাকে, তাহলে যারা দ্রুত গতির আছে তারা কি পেছন থেকে বাধাগ্রস্ত হবে না? কারণ সে আস্তে আস্তে যাচ্ছে, আমি চাচ্ছিলাম দূরে যাইতে, আমি দ্রুত যাইতে, আমি তো পারতেছি না, বুঝাইতে পারছি? তাহলে মাথায় রাখবা এইটা বাধা দেয়, এটা কি বাধাপ্রাপ্ত হয়, এই কনসেপ্টটা মাথায় রেখো। তাহলে কি বলছে,
কোনটি ধীর গতিতে, তাহলে আমাদের কোশ্চেন কি ছিল, কোনটি ধীর গতিতে। সো ধীর গতি হচ্ছে কি, এই যে দেখো ক্যালসিয়াম 2+, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সো আমাদের ধীর গতি এবং দ্রুত গতি কনসেপ্ট শেষ। আচ্ছা, এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে জিনিসটা ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন যদি যাই, ক্লোরোসিস হয় কিসের প্রভাবে। মাথায় রাখবা, ক্লোরোসিস হচ্ছে কি নাইট্রোজেনের প্রভাবে। পাতাটা একটু হয়ে যায়, ধর হলুদ টাইপের হয়ে যায়, এটা হচ্ছে কার প্রভাব হচ্ছে, নাইট্রোজেনের প্রভাবে মূলত ক্লোরোসিস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এর পরবর্তীতে আসা হচ্ছে আমাদের নেক্সট কি আছে, কোষের হাইড্রোজেন প্লাস আয়নের পরিবর্তে কোন আয়নের প্রবেশ করে। দেখো, হাইড্রোজেনের পরিবর্তে, হাইড্রোজেনকে একটা পজিটিভ আয়ন, তার মানে হাইড্রোজেনের যদি আমরা একটা অল্টারনেটিভ কিছুই করতে চাই। আচ্ছা, খেয়াল করো, এই ক্লাস চলতেছে না, আটকে আসছে কি ক্লাস। দেখো, কোষে হাইড্রোজেন প্লাস আয়নের পরিবর্তে, তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে হাইড্রোজেনকে একটা পজিটিভ আছে। এখন কাহিনীটা কি ঘটবে, যখন হাইড্রোজেন বের হয়ে যাবে কোষ থেকে, হাইড্রোজেন যখন বের হয়ে যাবে, তখন তার অল্টারনেটিভ আরেকটা 1+ আয়নকে আমরা এক্সচেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে কি পটাশিয়াম আয়ন। যখন পটাশিয়াম আয়ন প্রবেশ করে, এটা যখন প্রবেশ করবে পাতার মধ্যে, তখন হচ্ছে কি, এটা প্রবেশ করার সাথে সাথে তোমার কি হবে, পত্ররন্ধ্র খুলে, এটা প্রবেশ করলে পত্ররন্ধ্র খুলবে, এটা বের হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং যদি কখনো প্রশ্ন আসে যে ভাইয়া, যে হাইড্রোক্সাইড আয়নের অল্টারনেটিভ কে, হাইড্রোক্সাইড আয়নের অল্টারনেটিভ হচ্ছে, মাথায় রাখবে এখানে হাইড্রোক্সাইড আয়নের অল্টারনেটিভ কি হবে, বলো, হাইড্রোক্সাইড আয়ন অল্টারনেটিভ কি হবে, মাথায় রাখতে হবে যে হাইড্রোক্সাইড আয়ন অল্টারনেটিভ হচ্ছে তোমার ক্লোরাইড আয়ন, ঠিক আছে। এটাকে বলে ক্লোরাইড শিফট বলা হচ্ছে। তাহলে এইখানে হাইড্রোক্সাইড আয়ন অল্টারনেটিভ হচ্ছে ক্লোরাইড এক্সচেঞ্জ হবে, আর এখানে পটাশিয়ামের সাথে হাইড্রোজেন এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আসছে হচ্ছে আমাদের পরের কোশ্চেনে, যে আমরা নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ, নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ। দেখো, মাথায় রাখবা, সক্রিয় পরিশোষণ মতবাদ কোনগুলা, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ কোনগুলো, এগুলো প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, যে নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। তোমরা জাস্ট একটা মাথায় রাখবা, হয় সক্রিয়টা অথবা নিষ্ক্রিয়টা। সো মাথায় রাখো, চলো আমরা দেখি একটু এখানে কোনগুলো আসলে সক্রিয় পরিশোষণ মতবাদ, জাস্ট মাথায় রাখলে হবে, সিম্পল, কোনো জটিল কিছু করা লাগবে না। এখন তোমরা এমনিতেই চান্স পাবা, ক্লাস করতেছো জাস্ট রিভিশনের জন্য, আর তোমরা চান্স পাবা, এটা আমি জানি যে তোমরা চান্স পাবা, অনেক স্টুডেন্ট তোমরা এবার চান্স পাবে, যারা ক্লাস করতেছো প্রত্যেকটা দেখবে ভালো পরীক্ষা দিয়ে আসছো। আমি বলতেছি, আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি, যদি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারো, আমি যদি বলছি যে চান্স পাবে, পাইছে, অতীতেও এরকম হয়েছে, কারণ আমরা টিচাররা এই জিনিসটা বুঝি যে কোন স্টুডেন্টের ক্যাপাবিলিটি কিরকম। তো তোমরা যারা ক্লাস করতেছো, এতদিন পরে এসে যে ক্লাস করতেছো, অবভিয়াসলি তোমাদের এইটুকু এনার্জি আছে চান্স পাওয়ার জন্য, এত লম্বা ক্লাস করতেছো, যে এনার্জি না থাকলে তো রিলসেই দেখতে। সো ইজিলি চান্স পাবা, জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও, আমি বলছি চান্স পাবো ইনশাল্লাহ। পরে আমাকে এসে জানায় যে ভাই বলছিলেন ক্লাস ওই দিন। আচ্ছা, সক্রিয় পরিশোষণ মতবাদ দেখো, তিনটা পাবো, কয়টা টোটাল, এখানে তিনটা পাবো। প্রথমটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, নাম কি, লুন্ডেগর। এই লুন্ডেগর মতবাদকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে কি সাইটোক্রোম পাম্প মতবাদ। এটাকে বলা হয় কি, সাইটোক্রোম পাম্প মতবাদ, এটাকে আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। তো মাথায় রাখবা, যেখানে সাইটোক্রোম পাবা সেখানে বাহক হিসেবে কে থাকবে জানো, আয়রন থাকবে। যেখানে তোমরা সাইটোক্রোম পাবা, আবারও বলতেছি, যেখানে তোমরা সাইটোক্রোম পাবা বাহক হিসেবে আয়রনকে রাখবা, ওকে। আচ্ছা, এরপর আসো তোমার প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, তাহলে মনে রাখবা প্রোটন অ্যানায়ন, জাস্ট এটা মাথায় রাখবা, প্রোটন এবং কি অ্যানায়ন, অর্থাৎ কি পজিটিভ নেগেটিভের মধ্যে একটা কি হবে, ট্রান্সপোর্টেশন হবে, প্রোটন অ্যানায়ন। দেন লাস্টে আসো কি, লেসিথিন বাহক ধারণা, কি ধারণা, লেসিথিন বাহক ধারণা। এই তিনটা মূলত হচ্ছে কি সক্রিয় পরিশোষণ মতবাদ। সো আমাদের এখানে কি আছে, লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক ধারণা, লেসিথিন হবে, ঠিক আছে। তাহলে এখানে বাকি রইল কে, ব্যাপক প্রবাহ, তারপর কি আয়ন বিনিময় মতবাদ, ডোনেন সাম্যাবস্থা, ব্যাপন মতবাদ, এই চারটা হচ্ছে আমার নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আমরা একসাথে হচ্ছে প্রত্যেকটা মতবাদকে এখানে দেখে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে। তো ফার্স্টে আছে যে সক্রিয় পরিশোষণ মতবাদ তিনটি, এগুলো আমি অলরেডি লিখে ফেলছি, স্লাইড রিভিশনে পড়ে ফেলবা, তোমাদের আর কিছু করা লাগবে না এখানে। এর পরবর্তীতে আসা হচ্ছে আমাদের নেক্সট যেটা যাবে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। এখানে দেখো ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, সেই যে একটু আগে বলছিলাম যে হাইড্রোজেনের সাথে এক্সচেঞ্জ ঘটবে কে, দেখো একটু আগে বললাম না ভাইয়া, দেখো হাইড্রোজেনের সাথে এক্সচেঞ্জ কে ঘটবে, পটাশিয়াম, আর হাইড্রোক্সাইডের সাথে এক্সচেঞ্জ করবে কি, ক্লোরিন। এইটা একটু মাথায় রাখো, এটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, ডোনেন সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ, চারটা মতবাদ। শুধু মতবাদের নাম পড়বে এখন, আর ভিতরে ডিটেইলসে তোমার কিচ্ছু পড়া লাগবে না, আমি বলতেছি কিচ্ছু পড়া লাগবে না, ঠিক আছে। শুধু নাম পড়বা, আর এইখানে যেগুলো আমার স্লাইডে দেওয়া আছে এগুলো পড়ো, আর কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। পরে আসো, ও বাবারে বাবা, দেখছো কি পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। প্রশ্নটা কি বলছে, কোন পানি উদ্ভিদের জন্য সহজলভ্য, অথবা এটা এইভাবে আসতে পারে, মাটির কণার ফাঁকে ফাঁকে সঞ্চিত পানিকে বলা হয় কোনটি। সো এখানে প্রশ্নটা তুমি খেয়াল করো, যদি
মাটির কণার ফাঁকে ফাঁকে সঞ্চিত পানি বলা হয়, সেক্ষেত্রে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। বাট ঝামেলাটা হয় যখন প্রশ্নটা এইভাবে আসে যে কোন পানি উদ্ভিদের জন্য সহজলভ্য, তখন আবার একটু অনেকে কনফিউজ হয়ে যায়। তাহলে দেখো অভিকর্ষীয় পানি, বাষ্পকণাজাত পানি, কৈশিক পানি, কণা শোষিত পানি। প্রশ্নটা দেখো, অ্যান্সার করো। খুলনাতে আসছে, ডেন্টালে আসছে, চট্টগ্রামে আসছে, বরিশাল বোর্ডে আসছে, বরিশাল ইউনিভার্সিটিতে আসছে, তারপর দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে দুইবার। সো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা জানি কি মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি থাকে সেই পানি হচ্ছে কি কৈশিক পানি, এবং উদ্ভিদ কি করে সেই কৈশিক পানিকেই মূলত শোষণ করে থাকে। উদ্ভিদ কি করে সেই কৈশিক পানিকে মূলত শোষণ করে রাখে। বুঝাতে পারছি? আচ্ছা, এরপর আসা হচ্ছে আমরা একটু এই পার্টটা একটু পড়ে ফেলি, যদি এটা নিয়ে কোয়েশ্চেন আমি পাই না এখনো, তো আমরা একটু এটা পড়ি। দেখো, তো একটু আগে বলছিলাম যে কিছু মৌল আছে যারা হচ্ছে কি অন্য উদ্ভিদের জন্য হচ্ছে কি মাইক্রো, বা স্পেসিফিক কিছু উদ্ভিদের জন্য হচ্ছে ম্যাক্রো মৌল। তাহলে কি বলছি ভাইয়া, অন্য উদ্ভিদের জন্য এরা মাইক্রো, শুধুমাত্র স্পেসিফিক কিছু উদ্ভিদের জন্য এরা ম্যাক্রো উপাদান। আমরা খুব ইজিলি মাথায় রাখতে পারবো কোনগুলো উপকারী মৌল। দেখো, কোনো মুখস্থ টুকস্থতে যাবা না, এখনই তুমি মনে এগুলো পারবা ইজিলি। দেখো, সিলিকন, ভাই সিলিকন ডাইঅক্সাইড আমরা কই পাই বলো তো? সিলিকন ডাইঅক্সাইড আমরা কোথায় পাচ্ছি? ঘাসের মধ্যে, মানে বালুর মধ্যে পাচ্ছি সিলিকন ডাইঅক্সাইড। তাহলে সেই বালুর মধ্যে কি জন্মায়? ঘাস জন্মায়। তাহলে ঘাসের জন্য সিলিকন। সো এখানে কি আছে? দন্তস আছে। সিতে কি আছে? দন্তস আছে। সো মানে কি দন্তস, সিতেও দন্তস, তার মানে কি সোডিয়াম সি4 উদ্ভিদের জন্য। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া সিলিকনও তো দন্তস ছিল, বা সিলিকনকে আমরা আগে মাইনাস করে দিছি, এখানে লাগবে না। কোবাল্ট, কোবাল্ট নাইট্রোজেনের জন্য আয়োডিন। তাহলে আয়োডিন কোথায় পাই আমরা? লবণের মধ্যে আয়োডিন পাই। লবণ কোথায় পাওয়া যায়? সমুদ্রের পানিতে পাওয়া যায়। সমুদ্রের পানিতে আর কি পাওয়া যায়? অনেক বেশি শৈবাল পাওয়া যায়, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি আয়োডিন শৈবালের জন্য। আর এই দুইটা কথা তো আমি অলরেডি তোমাদেরকে বলে দিছি। তাহলে আমার মনে হয় না যে উপকারী মৌল থেকে প্রশ্ন আসলে তোমরা অন্তত কোনো প্রকার মিস্টেক ইনশাল্লাহ করবা। বুঝছো? বুঝাতে পারছি সবাইকে? সবাই বুঝছে এই পর্যন্ত? বলো, সবাই এই পর্যন্ত ক্লিয়ার? কোবাল্ট হচ্ছে নাইট্রোজেনের জন্য উপকারী মৌল। এগুলো হচ্ছে উপকারী মৌল, বুঝছো? এগুলো নরমালি দেখো, এরা কিন্তু একটাও কিন্তু এখানকার এই যে চারটার কথা বললাম, একটাও কি আমরা ম্যাক্রো উপাদানের মধ্যে পাইছি? পাই নাই। এরা হচ্ছে মূলত মাইক্রো উপাদান, তবে কিছু স্পেসিফিক উদ্ভিদের জন্য এরা ম্যাক্রো হিসেবে থাকে। এই ক্লাসে যারা আছে একটা রিয়েক্ট করে দাও, দেখছো বন্ধু বান্ধব সবাই চলে আসতেছে, তোমাদের একটা রিয়েক্ট দিলে দেখবা তোমার ফ্রেন্ডের সামনে চলে আসছে। সবাই উপকার পাক, সবাই গিয়ে বায়োলজিতে একদম কুপায় দিয়ে আসো। আচ্ছা, এখন আসো পরে কোয়েশ্চেনটা কি বলছে, যে স্টোমাটা খুলতে দায়ী বলে বিবেচিত হয় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বিশেষ করে গুচ্ছতে দেখো জাস্টে আসছে, মাওলানা ভাসানীতে জাস্টে অলরেডি 2বার আসছে, রাজশাহীতে 2বার আসছে, মাওলানা ভাসানীতে 1বার আসছে। তাহলে আমরা জানি কি স্টোমাটা খুলতে, স্টোমাটা বলতে আমরা কাকে বুঝতেছি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, ঠিক আছে? পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র খোলার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কি আলো লাগবে, আরেকটা হচ্ছে কি পটাশিয়াম আয়ন লাগবে। তবে মেইনলি যদি বলা হয়, মেইনলি হচ্ছে পটাশিয়াম আয়নটা লাগবে। মেইনলি হচ্ছে কি পটাশিয়াম আয়ন। আর আলো যেটা আছে এটা হচ্ছে ফ্যাক্টর হিসেবে থাকবে। তার মানে এই যে আলো যেটা আছে, সূর্যের আলো, এটা কি হিসেবে থাকবে? ফ্যাক্টর হিসেবে। বাট ফ্যাক্টর মানে কি প্রভাবক হিসেবে থাকবে। যেমন আমরা বলতে পারি নীল আলুতে পত্ররন্ধ্র বেশি খোলে, নীল আলুতে, নীল আলুতে পত্ররন্ধ্র কি হয়? বেশি খোলে। এটা একটা ফ্যাক্টর, নট লাইক দ্যাট পটাশিয়ামের মতো না। পটাশিয়াম আয়ন কি করে তোমার পত্ররন্ধ্র খোলে, অথবা পিএইচ। তা আমরা এটা পিএইচ একটা মতবাদ আছে যে সায়ারির মতবাদ। সায়ারির মতবাদে বলা হয় যখন সাধারণত রাতের বেলা হয়, রাতের বেলা তো শ্বসন চলতে থাকে, শালুক সংশ্লেষণ বন্ধ থাকে, তখন কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে এটা উদ্ভিদের পাতার উপরে বা পত্ররন্ধ্রতে গিয়ে জমা হয়, এবং পাতার মধ্যে থাকা যে পানি আছে সেই পানির সাথে ওই যে তোমার কার্বন ডাইঅক্সাইডটা মিলে কি তৈরি হয়? রাতের বেলা কার্বনিক অ্যাসিড তৈরি। এবং এই কার্বনিক অ্যাসিড দ্রবণীয় যে চিনি থাকে বা সুক্রোজটা থাকে এটাকে অদ্রবণীয় শ্বেতসারে পরিণত করে, এবং রাতের বেলা তখন পিএইচটা কম থাকে। যখন পিএইচ কম, তখন মাথায় রাখবে, আবার মাথায় রাখবো, যখন পিএইচ কি থাকে? কম থাকে, তখন হচ্ছে কি পত্ররন্ধ্র বন্ধ হয়। যখন তোমার কি পিএইচ বেশি থাকে, তখন হচ্ছে কি পত্ররন্ধ্র আবার খুলে যায়, কারণ তখন শ্বেতসারটা আবার চিনিতে পরিণত হয়। তাহলে পিএইচ কম বলতে যখন পিএইচ এর মানটা থাকে 5, পিএইচ বেশি বলতে যখন পিএইচ এর মানটা থাকে 7। তাহলে এটা কখন হয়? পিএইচ বেশিটা কখন হচ্ছে? দিনে। আর পিএইচ কমটা হচ্ছে কখন? রাতের বেলা হচ্ছে। সো এইটার কারণেও কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হচ্ছে। পত্ররন্ধ্রের মধ্যে কি থাকে? আমরা একটু পত্ররন্ধ্রটাকে পড়ি ভালো করে। পত্ররন্ধ্রের মধ্যে তোমার মূলত কি 2টি রক্ষী কোষ থাকে। একটা পত্ররন্ধ্রে 2টি রক্ষী কোষ থাকে, ঠিক আছে? 2টি রক্ষী কোষ মিলে অর্ধচন্দ্রাকৃতি, কি আকৃতি? অর্ধচন্দ্রাকৃতি 2টি রক্ষী কোষ মিলে মূলত পত্ররন্ধ্রটা তৈরি হচ্ছে। বুঝছো? তাহলে অর্ধচন্দ্রাকৃতি 2টি রক্ষী কোষ মিলে মূলত কি হচ্ছে? পত্ররন্ধ্রটা তৈরি হচ্ছে। প্রতি বর্গ সেন্টিমিটারে
কতগুলো থাকে এই সংখ্যাটা মাথায় রাখবে, 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকতে পারে। ঠিক আছে, আমাদের পত্ররন্ধ্র নিয়ে আর কিচ্ছু ইনশাল্লাহ পড়া লাগবে না, তোমার পত্ররন্ধ্র এখানে শেষ। বুঝছো? আচ্ছা নেক্সট আসো, আমাদের পত্ররন্ধ্র এখানে ক্লিয়ার করেছি একবারে। তাহলে এই যে দেখো, ওরে আল্লাহ, আমি এত কষ্ট করে লিখলাম এইখানে আমার সুন্দর করে সবকিছু আছে। দেখো প্রত্যেকটা ইনফরমেশন এখানে আমার ভালো করে এক্সপ্লেন করা আছে। তো কি কি পড়বা দেখো, পত্ররন্ধ্রের সংখ্যা প্রতি বর্গ সেন্টিমিটার, যেটা বলছিলাম এটা একটু ভালো করে দেখো, 1000 থেকে 60,000। এখানে মিস্টেকটা কোথায় হয় জানো, আমি বলে দিই, এটা সবারই মাথায় থাকবা, মাথায় রাখতে পারবা সবাই, বাট ভুলটা কই করবো আমি একটু বলে দিচ্ছি। অনেকে 1000 থেকে 6000 মনে করো, বাট 1000 থেকে 60,000। তারপর কি দুইটা অর্ধচন্দ্র কিন্তু রক্ষীকোষ, তো রক্ষীকোষে কি হয়, প্রচুর খাদ্য তৈরি হচ্ছে, মাথায় রাখবা। তো সবচেয়ে বেশি খোলা থাকে কখন, সকাল 10টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 3টা। ওকে, এরপর আসো কাজ কি, শ্বসন, শালুক সংশ্লেষণ, প্রশোধন, প্রত্যেকটা জায়গায় এটা কাজ করতেছে। প্রশোধন প্রক্রিয়া, বাষ্পাকারে পানি বের হচ্ছে, এবং কি মাথায় রাখবো লুকায়িত পত্ররন্ধ্র, এটা গতকালকে আমি বলছিলাম যে লুকায়িত পত্ররন্ধ্র কি করে, প্রশোধনের হারকে হ্রাস করতেছে। এটা মরুজ উদ্ভিদে দেখা যায়, কোন উদ্ভিদ গুলাতে, মরুতে থাকা যে উদ্ভিদ গুলা, এখানে তোমার লুকায়িত পত্ররন্ধ্র থাকে। শেষ, পত্ররন্ধ্র আমাদের কমপ্লিট। ওকে নেক্সট কোয়েশ্চেন, চলো আমাদের নেক্সট পরের কোয়েশ্চেনে কি আছে, এই যে দেখো পত্ররন্ধ্র বন্ধকুলা যে মতবাদ গুলা মাথায় রাখবে একটু। মহলের মতবাদ, মহল হচ্ছে কি রক্ষীকোষের স্ফীতি, অর্থাৎ রক্ষীকোষ যখন স্ফীত হবে, মানে পানি গ্রহণ করে যখন স্ফীত হবে, টলমল করবে, তখন হচ্ছে মূলত পত্ররন্ধ্র খুলবে। তাহলে স্টার্চ সুগার মতবাদ, লয়েডের স্টার্চ সুগার মতবাদ, অর্থাৎ আমরা পড়বা সায়ারির মতবাদ, এটা আমি অলরেডি একটু আগে বলছি, এই যে এটা বলে দিছি অলরেডি, এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু আগে বলছি যে রাতের বেলা দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়, তখন পিএইচ থাকে 5, আর দিনের বেলা হচ্ছে কি দ্রবণীয় শ্বেতসার, অদ্রবণীয় শ্বেতসার দ্রবণীয় চিনিতে পরিণত হচ্ছে, তখন পিএইচ থাকবে 7। এটা আমি একদম সুন্দর করে বলে দিছি, কিন্তু শেষ, পত্ররন্ধ্র নিয়ে কোনো কোয়েশ্চেন আসবে না তোমার এখান থেকে, এগুলাই হবে। আচ্ছা, এই যে আরো কিছু ব্যাখ্যা দেওয়া আছে, নীল আলুতে পত্ররন্ধ্র বেশি খুলে, এবং কি পটাশিয়াম পত্ররন্ধ্র বের হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। এখন আসো, বলছে কি যে এই কোয়েশ্চেনটা দেখো, আমি একটু আগে বলছি যে দেখো চট্টগ্রামে আসছে, 12-13-তে, আরইউতে আসছে, ডিইউতে আসছে, লুকায়িত পত্ররন্ধ্র। আচ্ছা, লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোথায়, বা নিমজ্জিত পত্ররন্ধ্র কোথায় পাওয়া যায়, বা সানকেন স্টোমাটা কোথায় দেখা যায়? তাহলে দেখো এখানে প্রশ্নটাকে একদম মাল্টিপল ভেরিয়েন্টে তোমাকে দেওয়া আছে। যেমন ধরো লুকায়িত পত্ররন্ধ্র আসতে পারে, মেইনলি এভাবে আসে। যদি কখন আসে নিমজ্জিত, মানে কি নিমজ্জিত মানেও কিন্তু লুকায়িত পত্ররন্ধ্র, সানকেন স্টোমাটা কোথায় পাওয়া যায়? তাহলে অবভিয়াসলি আমরা জানি কি মরু উদ্ভিদে পাওয়া যাচ্ছে। কোথায়? মরুজ উদ্ভিদে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো এরপর আসো কলেজ জাতীয় পদার্থ কর্তৃক, সিম্পল। তাহলে কলেজ জাতীয় পদার্থ বলতে কি বলছে, স্টার্চ, জেলেটিন, তারপর আঠা, এই জিনিসগুলো হচ্ছে কলেজ জাতীয় পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়া। তাহলে কলেজ জাতীয় পদার্থ বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? কলেজ জাতীয়, যেমন বলতে পারি কি আমরা আঠা, সেলুলোজ, তারপর স্টার্চ, কাঠ, জিলেটিন, এই জিনিসগুলো আসলে মূলত। তো এইগুলো দিয়ে পানি শোষণ করা মানে হচ্ছে কি ইমবাইবিশন, মাথায় রাখবা, ইমবাইবিশন। বুঝাতে পারছি? এগুলো মানে কি ইমবাইবিশন, মাথায় রাখবা। ঠিক আছে, ইম্পর্টেন্ট মোটামুটি আছে। আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখে ফেলি, তাহলে আমাদের শেষ। দেখো তাহলে কলেজ জাতীয় পদার্থ মূলত কারা? যেমন ধরো এই যে বলা আছে এখানে, মাত্র বলে দিচ্ছি যে আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন, এগুলো যখন পানি শোষণ করে, মানে শুকনো জিনিসগুলো যখন পানি শোষণ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি মূলত ইমবাইবিশন বলা হচ্ছে। আর অভিস্রবণ যেটা, সেটা হচ্ছে যেমন কিসমিস হচ্ছে কি অভিস্রবণ হয়। মাথায় রাখবা, যখন বহি অভিস্রবণ হয় পত্ররন্ধ্র বন্ধ হয়। একটু বলে দিচ্ছি, অভিস্রবণ যদি কখনো আসে, অভিস্রবণ দুই রকম হইতে পারে, একটা হচ্ছে কি বহি অভিস্রবণ হইতে পারে। বহি অভিস্রবণ হচ্ছে কি বহির ব থেকে মাথায় রাখবা পত্ররন্ধ্র বন্ধ হচ্ছে। তারপর যদি কখনো অন্ত অভিস্রবণ আসে, তাহলে মাথায় রাখবা পত্ররন্ধ্র খুলে। তাহলে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার ক্ষেত্রে কি কাজ করতেছে? অভিস্রবণ প্রক্রিয়া। আর অন্যদিকে তোমার খনিজ দ্রবণ শোষণ হয় কি প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়, কিন্তু মাথায় রেখে। ওকে, সো আমাদের এখানকার শেষ। দেন আসো, গাছের ট্রান্সপিরেশন হার মাপা হয় কি দিয়ে? আচ্ছা, ট্রান্সপিরেশন বলতে কি বোঝায়? ট্রান্সপিরেশন হচ্ছে বোঝায় হচ্ছে কি প্রস্বেদন। তাহলে মাথায় রাখবা প্রস্বেদন হার কি দিয়ে মাপা হয়। এর আগে একটু প্রস্বেদনটা পড়ি। প্রস্বেদন মানে হচ্ছে কি আকারে পানি বের হবে? উদ্ভিদ থেকে বাষ্পাকারে পানি বের হওয়া। কোন আকারে? বাষ্পাকারে পানি বের হবে। এটাকে বলা হচ্ছে কি নেসেসারি এভিল বলা হচ্ছে, বা প্রয়োজনীয় অমঙ্গল বলা হচ্ছে। নেসেসারি এভিল 19 থেকে পড়ে আসতেছে। প্রয়োজনীয় অমঙ্গল কে বলেছেন? কার্টিস বলেছেন। এটা কে বলেছেন? কার্টিস। উনি বলেছেন কি প্রস্বেদন মানে হচ্ছে কি নেসেসারি এভিল বা প্রয়োজনীয় অমঙ্গল। সামনে ডিটেইলসে পড়বো। এবং প্রস্বেদনের হার মাপা হয় কি দিয়ে? গ্যালন পটোমিটার দিয়ে। কি দিয়ে? গ্যালন পটোমিটার দিয়ে। যেমন ধরো হাইগ্রোমিটার দিয়ে। সালফিউরিক অ্যাসিডের পরিমাণ মাপা হয় কি দিয়ে? ব্যাটারিতে, লেড স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব মাপা হচ্ছে। ব্যারোমিটার দিয়ে প্রেসার মাপা হচ্ছে, চাপ। ঠিক আছে, একটু মাথায় রাখবো, বায়ুচাপ মাপা হচ্ছে। ওকে,
এরপর আসে হচ্ছে আমাদের নেক্সটে যদি যাই, পরে কোশ্চেন দেখে এই যে দেখো না প্রশোধন ডিটেলস আমার দেওয়া আছে। তাহলে প্রশোধন মানে কি? উদ্ভিদ যতটুকু পানি সে শোষণ করতেছে মূলরুম দিয়ে যতটুকু কৈশিক পানি সে শোষণ করতেছে তার মধ্যে 1% মাত্র তার দেহে কাজে লাগে খাদ্য তৈরিতে, বাকি 99% কি বাহিরে নির্গত হয়ে যাবে, বাইরে চলে যাবে। এটাকে বলা হচ্ছে কি, তাহলে আমি এত কষ্ট করে পানি শোষণ করলাম আবার বের করে ফেলছি নেসেসারি এভিন। হার মাপা হয় কি দিয়ে? গ্যালন প্রতিমিটার দিয়ে। 3 প্রকার, প্রকারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 প্রকার বলতে কি, পত্ররন্ধ্র দিয়ে যদি হয় পত্ররন্ধ্রীয় প্রশোধন, ত্বক দিয়ে যদি হয় ত্বকীয় প্রশোধন, এবং কাণ্ড দিয়ে যদি হয় তখন হচ্ছে কি ল্যান্টিকুলার প্রশোধন। তাহলে পার্সেন্টেজ পত্ররন্ধ্র থেকে মাথায় রাখবা, এখানে আসছে প আছে না, প থেকে মাথায় রাখবে যে প্রধান প্রশোধন, এটা হচ্ছে কি প্রধান প্রশোধন 95 থেকে 98%, ত্বকীয় প্রশোধন 2 থেকে 5%, এবং কি ল্যান্টিকুলার হচ্ছে কি 1%। প্রশোধনের প্রধান অঙ্গ কোথায়? পাতাতে মূলত হচ্ছে। আর দিবারাত্রি প্রশোধন হয় কোনটা? ল্যান্টিকুলার প্রশোধন। বুঝছো? মাথায় রেখে গেলো, প্রত্যেকটা জিনিস বলে দিছি, আর কিছু লাগবে না। প্রভাবক কি? প্রশোধনে যদি কখনো প্রভাবক আসে মাথায় রাখবো হচ্ছে কি সবকিছু পজিটিভ। তাপমাত্রা যদি বাড়াও প্রশোধন বাড়বে, আলো বাড়লে প্রশোধন বাড়বে, নীল আলোতে বেশি হচ্ছে। শুধুমাত্র আপেক্ষিক আর্দ্রতা এবং কি বায়ুচাপ হচ্ছে কি প্রশোধনের ব্যস্তানুপাতিক। মাথায় রাখবা সবকিছু তোমার সমানুপাতিক। তাহলে প্রভাবকের ক্ষেত্রে একটা জিনিস লিখে দিচ্ছে এখানে, প্রশোধন কার ব্যস্তানুপাতিক, জাস্ট মাথায় রাখবা সবকিছু বাড়াইলে তোমার প্রশোধন বাড়বে, শুধুমাত্র আপেক্ষিক আর্দ্রতা এবং কি বায়ুচাপ, এই দুইটা জিনিস যদি বাড়ে, আপেক্ষিক আর্দ্রতা এবং বায়ুচাপ যদি বাড়ে তাহলে প্রশোধনের হার হ্রাস পাবে, আর বাকি সবকিছুর সাথে তোমার পজিটিভ রিলেশন। ওকে, মাথায় রেখো জিনিসটা। আমাদের প্রশোধন ইন ডিটেলস এখানে ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে একবারে। তাহলে দেখো পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কতবার প্রশোধন হচ্ছে, এটা দেখো কত জায়গায় আসছে, কত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে, কত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে আমরা জানি কত 90 থেকে 95% বলতো, কোনো বইয়ে 90% আছে, তবে এই রেঞ্জের মধ্যে 90 থেকে 95 আসবে তোমাদের আসলে। আচ্ছা, প্লাজমোলাইসিসের সময় একটু উদ্ভিদ কোষ কি হবে? অস্বাভাবিকভাবে স্ফীত হবে, ফেটে যাবে, তারপর কি থলথল হবে নাকি স্ফীত হয়? বলো, এটা কেউ পড়ছে এখন পর্যন্ত যে প্লাজমোলাইসিসের ফলে কি হবে? আচ্ছা, মাথায় রাখবা প্লাজমোলাইসিস মানে কি পানি শোষণ করা, পানি পরিশোষণ করবে আর কি। তখন পানি শোষণ করে কি হবে? থলথল করবে, উদ্ভিদটা কি করবে? থলথল করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হাইড্রোফিলিক পদার্থ কোনটি? আচ্ছা, হাইড্রোফিলিক পদার্থ দেখো, ফিলিক মানে কি আকর্ষণ। মাথায় রাখবা যে কোনো ক্ষেত্রে তোমরা যখন ফিলিক কথাটা পাবা, ফিলিক মানে বোঝাই হচ্ছে কি কোনো কিছুকে আকর্ষণ করা বা কাছে নিয়ে আসা। আর যদি কখনো কি আছে ফোবিক আসে, ফোবিক মানে হচ্ছে কি বিকর্ষণ করা বা দূরে সরিয়ে দেওয়া বা নিজে দূরে সরে আসে। হাইড্রোফিলিক মানে কি কোনগুলো পানি শোষণ করে বলো তো দেখি? পানি শোষণ করবে কোনটা? শর্করা, লিপিড, প্রোলামিন, সেলুলোজ। অনলি শর্করা হবে। ঠিক আছে, হাইড্রোফিলিক অনলি শর্করা হবে। এটা ইসলাম ইউনিভার্সিটি আসছে, অনলি শর্করা। মাথায় রেখে ভালো করে, অনলি শর্করা হচ্ছে হাইড্রোফিলিক। লিপিড জীবনও না, প্রোলামিন, সেলুলোজ যেগুলো তো কখনোই হবে। পত্ররন্ধ্রে খোলা বন্ধের উপর প্রভাব বিস্তার করে কোনটি? আচ্ছা, পত্ররন্ধ্রে খোলা বন্ধের উপর কোনটি প্রভাব বিস্তার করতেছে বলো? এখানে কি আছে? পত্ররন্ধ্রে খোলা বন্ধের উপর হচ্ছে কি রুট প্রেসার, মূলের প্রেসার জীবনও প্রভাব বিস্তার করবে না, টার্জেন্ট প্রেসার হবে না, সাকশন প্রেসার এগুলো লাগবে না, অসমোটিক প্রেসার। বুঝছো? অসমোটিক প্রেসার মানে অবিশ্রবণের প্রেসারটা, এটা হচ্ছে কি পত্ররন্ধ্রে খোলা বন্ধতে প্রভাব বিস্তার করবে। তারপর আসো দেখি ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি দুইটা যে আণবিক সংকেত আছে, এই দুইটা জিনিস তোমাদের লাগে। ক্লোরোফিল এ এবং হচ্ছে ক্লোরোফিল বি দুইটা আণবিক সংকেত তোমাদের লাগবে। সো জাস্ট সিম্পলি মাথায় রাখবা, দেখো ক্লোরোফিল এ, দেখো ক্লোরোফিলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি এ আর একটা হচ্ছে কি আমাদের দুই হবে। সো দুইটাকে যখন ভাগ করব পার্থক্য কোথায় মনে রাখবা, কার্বন 55 দুজনেরই থাকে। ক্লোরোফিল এ এর ক্ষেত্রে কার্বন 55 থাকবে, ক্লোরোফিল বি এর ক্ষেত্রে কার্বন 55 থাকবে। তাহলে কি বলছি? ক্লোরোফিল এ এর ক্ষেত্রে কার্বন 55, ক্লোরোফিল বি এর ক্ষেত্রে কার্বন 55। তবে ক্লোরোফিল এ এর ক্ষেত্রে হাইড্রোজেন থেকে 72টা, অক্সিজেন থেকে 5টা, আর বি এর ক্ষেত্রে হাইড্রোজেন থেকে 70টা, অক্সিজেন থেকে 6টা, আর বাকি সবকিছু সেম। তাহলে মাথায় রাখবা হচ্ছে এখানে এইটা হচ্ছে কি এ আর এইটা হচ্ছে কি ক্লোরোফিল বি। বুঝছো? ক্লোরোফিল এ হচ্ছে কত পার্সেন্ট থেকে? 75%। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, গুড। সো আমরা দুইটা সংকেত একটু ভালো করে মাথায় রাখবো। ঠিক আছে, আমরা পরের পেজে আমরা আরো অনেকগুলা সংকেত দিই। তাহলে জাস্ট মাথায় রাখবা ক্লোরোফিল এ, শুধু মাথায় রাখবা ক্লোরোফিল এ হচ্ছে কি হাইড্রোজেন থাকবে 72টা। দেখো ক্লোরোফিল এ তে অক্সিজেন একটা কম, একটা অক্সিজেনের জন্য মনে রাখবা কি দুইটা হাইড্রোজেন, তাহলে শেষ। একটা অক্সিজেনের জন্য দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা কম মানে এখানে দুইটা বেশি দিতে হয়েছে। বুঝছো? আর এইখানে কি একটা বেশি মানে এখানে দুইটা কমাইতে হয়েছে, এটা হচ্ছে পার্থক্য। ক্যারোটিন, ক্যারোটিন দেখো না পড়লেও হবে। ক্যারোটিন এবং জ্যান্থোফিল আমরা দেখলে মনে হয় দুই ভাই, ক্যারোটিন এবং জ্যান্থোফিল দেখলে মনে দুই ভাই।
তাহলে ক্যারোটিনে শুধুমাত্র কি অক্সিজেন থাকবে একটা, আর জ্যান্থোফিলে থাকবে দুইটা। এই দুইটা পড়লো আর এই দুইটা পড়লো, বাকি নিচের দুইটা লাগবে না। এখন একটু বর্ণগুলো দেখি। আচ্ছা, ক্যারোটিন কি বর্ণের? কমলা বর্ণের। ক্যারোটিন হচ্ছে কি কমলা বর্ণের। জ্যান্থোফিল হচ্ছে কি হলুদ বর্ণের। ফাইকোসায়ানিন, যেখানেই তোমরা সায়ানিন পাবা, রিমেম্বার, যেখানেই তোমরা কি পাবা সায়ানিন কথাটা পাবা, মাথায় রাখবা, সেটা হচ্ছে কি নীল বর্ণের। আর যেখানে তোমরা ইরেথ্রিন পাবা, যেমন আমরা লোহিত রক্তকণিকা ইরাইথ্রোসাইট পড়ি, সেটা হচ্ছে কি লাল বর্ণের হবে। শেষ। লাইকোপিন, লাইকোপিন কি হচ্ছে? লাল বর্ণের হচ্ছে। লাইকোপিনের জন্য কি হচ্ছে? টমেটোর রং লাল হচ্ছে, লাইকোপিন হচ্ছে লাল বর্ণের। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো। সো বর্ণগুলো আমাদের শেষ। ওকে, তারপর সে শালক সংশ্লেষণ উদ্ভিদ অক্সিজেন উৎস কি? অবভিয়াসলি দেখো কত জায়গায় আসছে ভাই, এটা কি মানে এটা কোনো কোশ্চেন? তুমি চিন্তা করতেছো কত জায়গায় আসছে, তুমি জাস্ট চিন্তা করে এটা কত জায়গায় আসছে ভাই, এটা বলতে গেলেও কষ্ট হবে। দেখো গুচ্ছতে, আমি গুচ্ছের কথাই যদি বলি, শুধুমাত্র গুচ্ছের কথা বললে শুধুমাত্র দেখো এখানে সাস্টে তো আগে ছিল, এখন দেখো বরিশাল ইউনিভার্সিটিতে একবার আসছে, দুইবার আসছে, তিনবার আসছে, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে একবার আসছে, বেগম রোকেয়াতে 12-13 সেশনে একবার আসছে, অনেক জায়গায় আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো অক্সিজেন উৎস কি? অবভিয়াসলি পানি হবে, সবাই জানে এটা। তাহলে শালক সংশ্লেষণ উদ্ভিদ অক্সিজেন উৎস কি? পানি। এবং এই অক্সিজেন হচ্ছে কি বাই প্রোডাক্ট। অক্সিজেন হচ্ছে কি মূলত শালক সংশ্লেষণের ক্ষেত্রে কি হবে? বাই প্রোডাক্ট হিসেবে থাকবে, মানে এটা বর্জ্য হিসেবে, এটা সে কাজ করে না, এটা সে নিষ্কাশন করে দিবে, তার এটা দরকার নাই, এটা আমরা ইউজ করি শ্বসন প্রক্রিয়ায়। আচ্ছা, পরবর্তীতে আসো। আচ্ছা, ক্রানজ অ্যানাটমি দেখো। আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি সিট্রি এবং সিফোর। সিট্রি এবং সিফোর হচ্ছে কি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, সামনে পার্থক্য দেওয়া আছে। আগে আমরা একটু পার্থক্যটা পড়ি। দেখো তোমাদেরকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে মনে রাখতে পারো, তাহলে সিট্রি সিফোর তোমার কাছে একদম ইজি হবে। দেখো ভাই চিন্তা করো তো, সিট্রিতে কি কার্বন সংখ্যা কম, সবকিছুই কম কম। সিফোরে কি কার্বন সংখ্যা বেশি, সবকিছু বেশি বেশি। মাথায় ঢুকছে? সিট্রিতে যা আছে সবই কম, আর সিফোরে সবকিছু বেশি। একটা জিনিসে পার্থক্য আছে শুধুমাত্র, এটা পরে বলবো। তাহলে একটা জিনিস যদি দেখা যায় কি সিট্রিতে নাই, সেটা সিফোর হইলেও থাকবে। মানে সিফোর মানে কি প্রিমিয়াম, সিট্রি হচ্ছে কি নরমাল। এখন চিন্তা করো তাপমাত্রা, সিট্রিতে কি উচ্চ তাপমাত্রায় খাপকায় নিতে সক্ষম নয়, তার মানে কি এটাতে নিম্ন তাপমাত্রা থাকবে। আর সিফোরের ক্ষেত্রে দেখো উচ্চ তাপমাত্রা, যেহেতু এটা বলছি না বেশি বেশি, তার মানে উচ্চ তাপমাত্রা, তাপমাত্রার মধ্যে উচ্চ লাগবে। গেল। ক্রানজ অ্যানাটমি, ক্রানজ অ্যানাটমি জিনিসটা কি? যখন তোমার কোন একটা বান্ডল সিটকে ঘিরে, দেখো যখন বান্ডল সিটকে ঘিরে কে থাকে? মেসোফিল থাকে। বান্ডল সিটকে ঘিরে যখন মেসোফিল অবস্থান করে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রানজ অ্যানাটমি। বান্ডল সিট ক্লোরোপ্লাস্টকে ঘিরে যখন মেসোফিল অবস্থান করতেছে, তখন সেটাকে বলে কি ক্রানজ অ্যানাটমি। নরমালি সিট্রিতে ক্লোরোপ্লাস্ট থাকে এক ধরনের, শুধুমাত্র মেসোফিল। আর সিফোরের ক্ষেত্রে থাকবে দুই ধরনের, বান্ডল সিট এবং মেসোফিল। দ্যাটস ওয়াই ক্রানজ অ্যানাটমি থাকে না, শুধুমাত্র এখানে মেসোফিল থাকে, শুধুমাত্র মেসোফিল। এই জন্য এখানে থাকে না, আর এখানে কি ক্রানজ অ্যানাটমি থাকে। বান্ডল সিটকে ঘিরে ওরিয়াভাবে সজ্জিত মেসোফিল কিসে ঘনস্থকে ক্রানজ অ্যানাটমি বলতেছে, এখানে থাকবে। ক্লোরোপ্লাস্টের প্রকার কি বলছিলাম? এখানে একই প্রকার, শুধুমাত্র কি মেসোফিল থাকবে। আর এখানে কি দুই রকম, একটা হচ্ছে কি মেসোফিল, আর একটা হচ্ছে কি বান্ডল সিট। মেসোফিলের গ্রানা থাকবে, বান্ডল সিটের গ্রানা থাকবে না, এইটুকু বুঝছো? আচ্ছা, তারপর সে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব। আচ্ছা, শুধুমাত্র বলছিলাম একটা জায়গায় পার্থক্য, এখানে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড 50 থেকে 150 ppm, আর এখানে হচ্ছে কি 0.10 থেকে 10 ppm, জাস্ট এইটুকু জায়গায় পার্থক্য। শালক সংশ্লেষণের হার যদি বলা হয় কখনোই যে ভাই শালক সংশ্লেষণের হার কি, শালক সংশ্লেষণের হার কোনটাতে কম কোনটাতে বেশি? এইটাতে কম, এটাতে কি বেশি থাকবে শালক সংশ্লেষণের হার। ঠিক আছে, এটাতে বেশি থাকবে। যদি এক্সাম্পল আসে নিচের কোনটি সিফোর উদ্ভিদ, এক্সাম্পল গুলো কিন্তু অনেক সময় আসে, একদম ছোটস্থ মুখস্থ করে চলে যাও এখান থেকে। এক্সাম্পল অনেক সময় দেখবে এক্সাম্পল ডিরেক্ট দিয়ে দিছে। দেখো সি4 এর এক্সাম্পল গুলো মাথায় রাখলে হবে, কারণ সি3 এর এক্সাম্পল কখনোই আসে না। সি4 এর এক্সাম্পল হচ্ছে, মাথায় রাখবা, ইক্ষু, ঠিক আছে, মুথা গাছ, ভুট্টা, সরগ্রাম, ক্রেপ ঘাস, নটে শাক, চীনা ঘাস, এইগুলো হচ্ছে কি মূলত তোমার সি4 উদ্ভিদ উদাহরণ। তাহলে মাথায় রাখবা সর্বপ্রথম যদি সিট্রি কোথায় হয়, সর্বপ্রথম সিট্রিজ আবিষ্কার করছেন কে? ক্যালভিন। সি4 আবিষ্কার করছেন কে? হ্যাচ ও স্ল্যাক। বুঝছো? এগুলো একটু সামনে বলতেছি আমি, এখানে আবার এখানে একটু এক্সপ্লেন করি, আমার জায়গা যেহেতু কম। তাহলে মাথায় রাখবা সিট্রি, এই সিট্রি কে আবিষ্কার করেছেন? ক্যালভিন চক্র, এটা কে? ক্যালভিন। আর সি4 কে আবিষ্কার করছেন তোমার হ্যাচ ও স্ল্যাক, হ্যাচ ও স্ল্যাক চক্র। ঠিক আছে, তাহলে সিট্রিতে প্রথম কোথায় আসলে তোমার সিট্রি চক্র দেখা যায় জানো? ক্লোরেলা নামক শৈবালে। কিসে? ক্লোরেলা নামক একটা শৈবাল,
এই শৈবালের মধ্যে কি সর্বপ্রথম সিটি চক্র দেখা যায়। আর C4 চক্রটা সর্বপ্রথম দেখা যায় কোথায়? মাথায় রাখবা ইক্ষুতে, সর্বপ্রথম দেখা যায় ইক্ষুতে। ঠিক আছে। আচ্ছা এখন আসো আরো দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে C3 এর ক্ষেত্রে গ্রহী থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্রহী থাকে। সেইটা মাথায় রাখবা যে C3 এর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহী থাকে। জাস্ট সিম্পলি মাথায় রাখবা রাইবোলুজ 1,5 বিসফসফেট, বুঝছো? আর যদি বলে প্রথম স্থায়ী পদার্থকে, C3 এর ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থকে, স্লাইডে মনে দেখা যাচ্ছে কিনা জানি না, স্থায়ী পদার্থ হচ্ছে কি 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA। ওকে, 3PGA, ঠিক আছে। আর এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, কে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আর এখানে হচ্ছে স্থায়ী পদার্থ, সর্বপ্রথম স্থায়ী পদার্থ নাম হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। যেহেতু এটা 4 কার্বন আর এখানে 3 কার্বন, তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার কি C4 চক্র, এটাকে C3 চক্র বলা হচ্ছে। এবং C3 চক্রকে তার একটা জিনিস মাথায় রাখবা, এখানে হচ্ছে সর্বপ্রথম একটা অস্থায়ী পদার্থ তৈরি, যেটাকে বলে কি 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড বলা হয়, মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন 3টা, এখানে হচ্ছে কি অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে 4টা কার্বন থাকবে। ওকে, এখানে তোমার রুবিস্কো এনজাইম লাগে। রুবিস্কো এনজাইম হচ্ছে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইম, মাথায় রাখবা। সব দেখাই দিচ্ছি, দেখছো? রুবিস্কো এনজাইম সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইম, পৃথিবীর গুরুত্বপূর্ণ এনজাইম রুবিস্কো এনজাইম। পৃথিবীর গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে কি রুবিস্কো এনজাইম। শেষ। C3C4 থেকে যা আসতে পারে A to Z আমি সব তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর মনে হয় না C3C4 নিয়ে তোমরা কোনো প্রকার কনফিউশনে ভুগবে এখন। তো আমাদের কোশ্চেন যেটা ছিল, চলো কোশ্চেনে চলে যায়। তাহলে ক্রানজারাটমি কোথায় দেখা যাচ্ছে? ক্রানজারাটমি দেখা যাচ্ছে কোথায় বলো? এখন আমরা পেরে গেছি কি C4 উদ্ভিদে দেখা যাচ্ছে। ক্রেসুলেসিন অ্যাসিড মেটাবলিজম এটা কোথায় দেখা যাচ্ছে? পাথরকুচিতে দেখা যায়, ক্রেসুলিসাইড। ঠিক আছে, ওকে। তারপর আসো আমাদের নেক্সট পরে কোশ্চেনে চলো দেখি হ্যাচোস্ল্যাক চক্রে। দেখো কত জায়গায় কোশ্চেন আছে, আমি বলছি না যে এই জিনিসগুলো আসে, সিম্পলি মাথায় রাখবে। দেখো হ্যাচোস্ল্যাক চক্র C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি ম্যালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কি অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড হবে। আর ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে তোমার কি, মাথায় রাখবা ফসফোগ্লিসারিক অ্যাসিড কার ক্ষেত্রে? C3 চক্রের ক্ষেত্রে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কয়বার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1 বার, সাস্টে আসছে 1 বার, ইসলামীতে 1 বার, জাস্টে আসছে 1 বার, হাজী দানেশে 1 বার, জাহাঙ্গীরনগর 1 বার। তো এগুলো হচ্ছে কোশ্চেন, বুঝছো? এগুলো হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার আশা করি সবাই। আচ্ছা নেক্সট আসো। পরবর্তীতে আছে কি নিচের কোনটি C4 উদ্ভিদ? তাহলে আমি একটু আগে বলছিলাম না, বলো C4 উদ্ভিদ এখন কোনটা হবে? তোমরা অ্যান্সার করো দেখি। নিচের কোনটি C4 উদ্ভিদ? উত্তর করে ফেলো সবাই, সবাই উত্তর করে ফেলো। এটা এটা একটা ট্রায়াল দিয়ে ফেলো তোমরা, এটা একটা ট্রায়াল দিয়ে ফেলো। একটা ট্রায়াল দিয়ে ফেলো এই কোশ্চেনটা। গুড, এ নাম্বার, ভেরি গুড। তাহলে আমরা এটা অলরেডি জানি, ঠিক আছে। বোর্ডটা অনেক জায়গায় আসছে, দেখছো? কোশ্চেন ইম্পর্টেন্ট, এইগুলাই কোশ্চেন, ঠিক আছে। নেক্সটে চলো আমাদের। পরে কি বলছে? এনএডিপি কি বলো? এনএডিপি কি? হ্যাঁ C4 হচ্ছে ইক্ষু ভুট্টা, এগুলো ঠিক আছে। তারপর বলো এনএডিপি হচ্ছে কি একটা? আচ্ছা, এনএডিপি হচ্ছে একটা কোএনজাইম, ঠিক আছে। এনএডিপি তারপরে FADH2 এগুলো সব হচ্ছে কি কোএনজাইম, ঠিক আছে। এটা দেখো অনেক জায়গায় আসছে। আচ্ছা তারপর আসো, একটা এনএডিপি থেকে কয়টা এটিপি আসে? মূলত 3টা এটিপি, শুধুমাত্র গ্লাইকোলাইসিসে 2টা এটিপি আসে। আচ্ছা, তো ওই যে আমরা বলছিলাম কোনগুলা C4 উদ্ভিদ, এটা এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। আমি অলরেডি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, ঠিক আছে। এটা অলরেডি বলা হয়ে গেছে। পরের কোশ্চেন আসা হচ্ছে আমাদের, যদি যাই নেক্সট কোশ্চেনে, যদি আমরা যাই, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক পর্যায়ে উৎপন্ন হয়, মানে কি বলছে? আমরা জানি শালক সংশ্লেষণ 2টা পর্যায়ে থাকে, একটা আলোক পর্যায়ে, একটা কি অন্ধকার পর্যায়ে। তো আলোক পর্যায়ে কোনটা উৎপন্ন হয় এটা বলছে। তো আলোক পর্যায়ে মাথায় রাখবে, আলোক পর্যায় প্রথমে যদি আমরা আলোক পর্যায়টা একটু এক্সপ্লেইন করি, আলোক পর্যায়টা কোথায় ঘটবে জানো? আলোক পর্যায়টা ঘটবে হচ্ছে তোমার থাইলাকয়েড। আমরা কি বলছিলাম? ক্লোরোপ্লাস্টের কোথায়? থাইলাকয়েডে। মনে আছে গতকালকে যখন বলছিলাম যে থাইলাকয়েডে কি আলো শোষণ করে? থাইলাকয়েডে ঘটবে। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে মূলত আলোক পর্যায়টা ঘটে থাকে। এবং এই আলোক পর্যায়ে কি উৎপন্ন হচ্ছে জানো? মূলত এটিপি তৈরি হচ্ছে। এটিপি
অথবা হচ্ছে কি NADPH2 তৈরি হচ্ছে, অথবা NADPH2 তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এটিপি কোত্থেকে তৈরি হচ্ছে? এই এটিপি তৈরি প্রক্রিয়া হচ্ছে কি অ্যাডেনোসিন ডাইফসফেট থেকে এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট মিলে সূর্যালোকের ফোটনের সহায়তায়, কিসের সূর্যালোকের ফোটনের সহায়তায় ইনঅর্গানিক ফসফেট মিলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট হয়ে যাবে, বুঝছো? আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন, ফটো মানে কি আলো, আর ফসফোরাইলেশন মানে কি ফসফেট যুক্ত করা, ফটোফসফোরাইলেশন। এটিপিকে কি বলা হচ্ছে মাথায় রাখবা? আত্তীকরণ শক্তি বা বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে, আমরা মাথায় রাখবো বায়োলজিক্যাল কয়েন বা আত্তীকরণ শক্তি বলা, বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে বা জৈব মুদ্রা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি মাথায় রাখবো? এটিপি এবং কি এই যে এটা চালক পর্যায়ের ক্ষেত্রে, অন্ধকার পর্যায়ে মূলত কি শর্করা তৈরি হচ্ছে। তাহলে অন্ধকার পর্যায়ে মূলত শর্করাটা আমাদের তৈরি হচ্ছে। খেয়াল করো, পরবর্তীতে আমরা যাই। শালক সংশ্লেষণ একটা কি প্রক্রিয়া বলো? শালক সংশ্লেষণ কি উপচিতি নাকি অপচিতি প্রক্রিয়া বলো? শালক সংশ্লেষণ একটা কি প্রক্রিয়া? আচ্ছা, শালক সংশ্লেষণ হচ্ছে একটা, মাথায় রাখবা, শোনো ভালো করে বলো দেখি, কে কে পারবা দেখি এটা। শালক সংশ্লেষণ মানে হচ্ছে কার্বন বিজারণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? কার্বন বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে, কার্বন বিজারণ প্রক্রিয়া। ওকে, বুঝছো? এটা মূলত হচ্ছে কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি, এই দুইটা জিনিস মিলে কি C6H12O6 গ্লুকোজ তৈরি করতেছে, কার্বন বিজারণ প্রক্রিয়া। তাহলে এটা একটা উপচিতিমূলক প্রক্রিয়া, বুঝাইতে পারছি? এবং এখানে প্রভাবক হিসেবে কে থাকে? ক্লোরোফিল এবং কি সূর্যের আলো, ক্লোরোফিল এবং সূর্যের আলো। তো এখানে সূর্যের আলোর মধ্যে দেখো, যদি কখনো সূর্যের আলো থেকে প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে শালক সংশ্লেষণ সব থেকে বেশি হয় কোন আলোতে? মাথায় রাখবো, যদি এককভাবে চাই, যদি বলে কি এককভাবে কোন আলোতে, তাহলে লাল আলোতে। আর যদি বলা হয় কি কম্বাইন্ড, কম্বাইন্ড মানে হচ্ছে কি মাথায় রাখবে কিভাবে দেখো, আমরা যে তোমার 7টা রং যে মনে রাখি বেনিয়া সহকলা দিয়ে, বেনি প্রথমে কি বেনি, তারপর কি কলা, বেনি কলা, বেনি কলা। তাহলে প্রথমে মাথায় রাখবো কি কম্বাইন্ড হিসেবে সব থেকে বেশি হয় বেগুনি নীল, তারপর কমলা লাল, কমলা লাল, এই দুইটার মধ্যে কম্বাইন্ড হিসেবে বেশি হচ্ছে, ঠিক আছে। এই দুইটার মধ্যে হচ্ছে কি যদি কম্বাইন্ড বলো, জাস্ট আসছে যেহেতু আসছে, দেখছো? আচ্ছা, পরে আসো নেক্সট যদি যে আপতিত সূর্যালোকের কত ভাগ ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়। এখন দেখো প্রশ্নটা হচ্ছে কি আপতিত সূর্যালোকের কত ভাগ হচ্ছে তোমার কি ক্লোরোফিল শোষণ করবে? দেখো সূর্যের আলো যে আসতেছে সম্পূর্ণটা তার উদ্ভিদে শোষণ করতেছে না, কিছু মাটিতে যাচ্ছে, কিছু বায়ুমণ্ডলে প্রতিফলিত হচ্ছে, তো বিভিন্ন ভাবে আসলে এটা কাজ করে। তাহলে বলছে কি যে কতটুকু ক্লোরোফিল কর্তৃক শোষিত হবে, মাথায় রাখবা সূর্যের আলো কি দেবেন আমি ক্লাসে বলো। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে ওদেরকে টেলিগ্রাম চেক করতে হবে, আমি পুরো ক্লাসে করে না, দেওয়া হয়েছে টেলিগ্রামে দেওয়া আছে। ওকে, খেয়াল করে দেখি তাহলে, মাথায় রাখবা সূর্যালোক দেখো, তাহলে সূর্যের আলোর মধ্যে খেয়াল করবা যে এখানে যে 100% আলো থাকে তার মধ্যে বায়ুমণ্ডলে কতটুকু যায়, মানে আমরা মনে রাখবো বায়ুমণ্ডল হচ্ছে, বায়ুতে কি আছে বলো? বায়ুমণ্ডলে কি আছে তুমি বলো তো দেখি? বায়ুমণ্ডলে আছে, বা থেকে কি 12% বায়ুমণ্ডলে। আরেকটা মাথায় রাখবা, ভূগর্ভে বিলীন হয়ে যায়, ভূগর্ভ। তাহলে ভূ থেকে কি দেখো, চিন্তা করো, ভ মানে কি ভয়ের সাথে কিসের মিল আছে? ফয়ের মিল আছে, ফতে কি 5, ভয়ের সাথে ফতে কি 5% এখানে। বাকি যেটা আছে সেটা কি ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়, বাকি যেটা আছে সেটা কি ক্লোরোফিল কর্তৃক কতটুক থাকে? 80, 12/17 গেলো, তারপরে কত থাকে? 83% থাকে। তাহলে কত পার্সেন্ট? এই যে 83%। হিসাবটা বুঝছো? তাহলে বায়ুমণ্ডলে বা থেকে 12%, ভ থেকে ফ থেকে 5, ক্লোরোফিলে কি বাকিটুকু 83% হয়ে গেছে। একদম ইজিলি এটা মাথায় রাখবা, কোনো জটিল করার কিছু দরকার নেই, বুঝছো? কোনো কিছু জটিল করবা না এগুলো। পরে আসো, C4 উদ্ভিদের শালক সংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ কি? আচ্ছা, এটা অলরেডি আমরা এটা দেখছি, অক্সালো এসিটিক অ্যাসিড, এটা দেখার দরকার নাই। পরে আসো, উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে শালক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত? শালক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত মানে কি এখানে অপটিমাম টেম্পারেচারটা আমাদের চাইছে। দেখো শালক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তবে মাথায় রাখবা মিনিমাম তোমার কতটুকু লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াস। যদি মিনিমাম বলা হয় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, আর যদি ম্যাক্সিমাম বলা হয় তাহলে হচ্ছে কি 45 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের কমে যদি চলে আসে তাহলে শালক সংশ্লেষণ ঘটবে না।
45°C বেশি হয়ে গেলে সালোক সংশ্লেষণটা ঘটবে না। তাহলে অপটিমাম যদি বলা হয় এইটা 22 থেকে 45°C। ঠিক আছে, ওকে। তারপর আসো, এই যে দেখো এখানে প্রভাবকগুলো একটু দেখে আমরা সুন্দর করে সালোক সংশ্লেষণ যত প্রভাবক, তোমরা প্রশোধনের প্রভাবক, সালোক সংশ্লেষণের প্রভাবক, তারপর হচ্ছে তোমার ধরো খনিজ লবণ পরিশোষণের প্রভাবক, শ্বসনের প্রভাবক, চারটা যে প্রভাবক গুলো আছে ভালো করে পড়ো, ভালো করে একটু পড়ে ফেলে। আমরা সালোক সংশ্লেষণটা দেখে পরের গুলো আমি বলতেছি। আলো, তাহলে কোন আলোতে বেশি হচ্ছে? লাল আলোতে বেশি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড, দেখো বায়ুতে কার্বন ডাইঅক্সাইড কতটুকু? 0.04%, পানিতে হচ্ছে 0.3%। এটা একটু মাথায় রাখবা। পানি, যদি পানির পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ বাড়ে, পানি বাড়লে সালোক সংশ্লেষণ বাড়ে, কার্বন ডাইঅক্সাইড বাড়লেও সালোক সংশ্লেষণ বাড়বে। তাপমাত্রা মিনিমাম 0°, ম্যাক্সিমাম 45, তারপর অপটিমাম হচ্ছে 22 থেকে 25°C। এগুলো হচ্ছে কি সালোক সংশ্লেষণের প্রভাবক। খনিজ লবণের প্রভাবক কি? প্রসাধনের গুলো বলছি। খনিজ লবণের ক্ষেত্রে তোমার যত বেশি আয়ন থাকবে তত বেশি, মানে ধরো মাটিতে যত বেশি আয়ন থাকবে তত বেশি কি খনিজ লবণ হবে, পরিশোষণটা বেশি হবে আর কি, এটাই। আচ্ছা, আরো কিছু দেখো, আরো কিছু অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ আর বাহ্যিক প্রভাব, দুই ধরনের প্রভাবক মূলত থাকে। বাহ্যিক জিনিসগুলো হচ্ছে কি যেগুলো উদ্ভিদের নিজের কিছু না, এগুলো উদ্ভিদের বাহিরে। আর অভ্যন্তরীণ জিনিসগুলো হচ্ছে কি উদ্ভিদের নিজস্ব। তাহলে দেখো নিজস্ব বলতে কি, পাতার বয়স, এটা তো উদ্ভিদের নিজস্ব, এটা তো পরিবেশের কেউ না। তাহলে মাঝারি পাতায় বেশি হচ্ছে, কোন পাতায়? মাঝারি পাতায় বেশি হচ্ছে। ক্লোরোফিল, ক্লোরোফিল একটা প্রভাবক হিসেবে কাজ করবে। শর্করা পরিমাণ, দেখো তুমি সিম্পলি চিন্তা করো, তোমার যদি ক্ষুধাটা বেশি লাগে, তুমি চিন্তা করো তো, তোমার পেটে যদি ক্ষুধাটা লাগে তাহলে না তুমি খাবা। তোমার যদি পেট ভর্তি থাকে, ধরো একটা বিকালে বিয়ে খেয়ে আসছো, সন্ধ্যাবেলা কি তুমি ইচ্ছা করলেই আরেকবার গিয়ে কাচ্চি বিরিয়ানি খাইতে পারবে? পারবা না, সিম্পল। তাহলে তুমি যদি পেটে ক্ষুধা থাকে তখন তুমি বেশি খাবা। সিমিলারলি, যেহেতু সালোক সংশ্লেষণ মানে কি শর্করা তৈরি করা, তাহলে উদ্ভিদের শর্করার পরিমাণ যখন কমে যাবে তখন অটোমেটিক্যালি সালোক সংশ্লেষণ হারটা বেড়ে যাবে। পটাশিয়াম, পটাশিয়াম বাড়লে পত্ররন্ধ্র খুলে বেশি এবং কি সালোক সংশ্লেষণ বাড়ে। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু মাথায় রাখো। ওকে, আচ্ছা দেন আসো, জ্যান্থোফিলের বর্ণ কি? তাহলে দেখো কি বলছিলাম ভাইয়া, জ্যান্থোফিলের নিচে হ আছে, হ থেকে হচ্ছে কি হলুদ বর্ণ, জ্যান্থোফিল হলুদ বর্ণ। ঠিক আছে, সিম্পল মাথায় রাখবো একদম। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের কি আছে উদ্ভিদ সাহিত্য, সরি চ্যাপ্টারের নাম, পানির ফটোলাইসিসের জন্য তোমার কোনটি প্রয়োজন? কি বলছে? পানির ফটোলাইসিস। ফটোলাইসিস মানে কি? পানিকে ভাঙবো, পানিকে ভেঙে কি হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করবো। তাহলে কোনটা লাগবে? দেখো পানির ফটোলাইসিস, দেখো পানির ফটোলাইসিস বলতে কি, এই যে পানিকে ভেঙে H+ এবং কি OH- তৈরি করবো, এটা হচ্ছে পানি ফটোলাইসিস। ম্যাগনেসিয়াম লাগবে, কাকে লাগবে আমাদের? ম্যাগনেসিয়ামকে এখানে কাজে লাগবে। কাকে? ম্যাগনেসিয়ামকে কাজে লাগবে। ম্যাগনেসিয়াম আরেকটা কাজ লাগতেছে, দেখো ম্যাগনেসিয়াম আরেকটা কাজে লাগতেছে, এটা হচ্ছে আমাদের দেখো পাতার ক্লোরোফিল অনুসৃষ্টির জন্য কোনটি অপরিহার্য? তাহলে ক্লোরোফিলের জন্য ম্যাগনেসিয়াম অপরিহার্য, একটু আগে দেখছি না আমরা। ক্লোরোফিলের জন্য কাকে লাগবে? ম্যাগনেসিয়ামকে লাগবে। ঠিক আছে, সোডিয়াম লাগবে না, ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো কিছু লাগবে না। ঠিক আছে, ওকে। তারপর আসো দেখি পরের কোশ্চেন, চক্রীয় ফসফোরিলেশনে, ফটোফসফোরিলেশনের ক্ষেত্রে মাধ্যমে কত অণু এটিপি তৈরি হচ্ছে? তাহলে দেখো আমাদের ফটোফসফোরিলেশন হচ্ছে কি, তোমার মূলত হচ্ছে দুই রকম, চক্রীয় একটা অচক্রীয়। আমরা একটু এটা এক্সপ্লেনেশনটা দেখে নিই আগে, একটা এক্সপ্লেনেশন দেখি। অচক্রীয় এবং কি চক্রীয়। চক্রীয় বলতে কি বোঝাচ্ছে? দেখো চক্রীয় মানে হচ্ছে আমাদের ফটোসিস্টেম থেকে দুইটা, একটা ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। আচ্ছা, সো প্রথমত যে জিনিসটা মাথায় রাখবো, ফটোসিস্টেম 1 যেটা থাকে, এইটা কত ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করতেছে? 700 ন্যানোমিটার। কত? 700 ন্যানোমিটারে। আর ফটোসিস্টেম 2 যেটা আছে, এটা কত ন্যানোমিটার আলো শোষণ করতেছে? 680 ন্যানোমিটারে। এবং এইটাকে বলা হচ্ছে কি বায়োলজিতে সব থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে কি সব থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? এটা অনেক সময় আসে বায়োলজিতে। সব থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কি 680 ন্যানোমিটার। সো চক্রীয় ফটোফসফোরিলেশন থেকে মাথায় রাখবা, এটা যেহেতু চক্র আকারে ঘুরবে, তার মানে কি ফটোসিস্টেম এখান থেকে শুরু হয়ে এখানে আবার আসবে। তার মানে কি ফটোসিস্টেম 1 থেকে শুরু হয়ে ফটোসিস্টেম 1 এ এটা ফিরে আসবে। আর এটা কি ফটোসিস্টেম 2 থেকে শুরু হয়ে ফটোসিস্টেম 2 তে ফিরে না আসে, ফটোসিস্টেম 1 এ ফিরে আসে। মানে কি এটা এক জায়গা থেকে আরেক জায়গা, অর্থাৎ কি এটা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট আলাদা। আর এটার ক্ষেত্রে স্টার্টিং এন্ডিং সেম ছিল। তারপর দেখো এখানে কি আসতেছে? শুধুমাত্র একটা ফটোসিস্টেম, আর এখানে কি দুইটা আসতেছে। পানির প্রয়োজন হয় না এখানে, আর এখানে পানির প্রয়োজন হয়। বুঝছো? কারণ পানির প্রয়োজন কেন হয় না? কারণ ইলেকট্রনটা চক্রাকারে ঘুরতেছে। আর এখানে কেন প্রয়োজন? এখানে চক্রাকারে ঘুরে না, এখানে পানি থেকে ইলেকট্রন টানতে হবে। বিষয়টা বুঝছো? এখানে চক্রাকারে ইলেকট্রন ঘুরতেছে, আর এখানে ইলেকট্রনটা চক্রাকারে ঘুরে না। এগুলা কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মতো। এগুলা কিসের? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসো, এখানে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না কেন? কারণ পানি নাই। অক্সিজেন উৎপন্ন হবে না, এখানে অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে কোনো এনএডিপি বিজারিত হয় না, এখানে কি কোনো এনএডিপি বিজারিত হয়, কোনো এনএডিপি H+ সৃষ্টি করতেছে। ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে উপরেরটা যেটা ছিল এটিপির ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে চক্রিয়তা হচ্ছে তোমার কি কোনো এটিপি তৈরি হবে। কত হলো? কোনো। এটা একটু এক্সট্রা করে মনে রাখো। আর পার্থক্য চারটা ভালো করে দেখো।
বুঝছো? পার্থক্য চারটা একটু মনোযোগ দিয়ে দেখি। এটা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 5% বেড়ে গেলে তখন সালোক সংশ্লেষণের হার কি হবে বলো? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 5% বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কি হবে? দেখো, নর্মালি কার্বন ডাইঅক্সাইড হয়তো বা সালোক সংশ্লেষণের সাথে প্যারালালি সম্পর্ক, যে সালোক সংশ্লেষণের সাথে কার্বন ডাইঅক্সাইডের ভালো সম্পর্ক আছে। যদি এরকম হয় অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে তখন সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। মূলত হচ্ছে কি 1% পর্যন্ত বাড়লে ঠিক আছে, 1% পর্যন্ত এটা মানা যায়, এটা ওকে, 1% পর্যন্ত ওকে। তবে সব থেকে বেটার হচ্ছে কি যদি 0.25% বৃদ্ধি পায় এটা আরো বেশি ভালো, বোঝাইতে পারছি? আর 1% হলে ওকে, মানা যাবে, বাট এর থেকে বেশি হয়ে গেলে সমস্যা আছে, বন্ধ হয়ে যাবে। ওকে, এই যে দেওয়া আছে রাইবোলুজ 1,5 বিসফসফেট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত করতে কোন এনজাইম প্রয়োজন? দেখো কি বলছে, রাইবোলুজ 1,5 বিসফসফেটকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করতে কোনটি প্রয়োজন আছে? দেখো, তো আমরা যেটা বলছিলাম একটু আগে একটা এনজাইম পড়ছিলাম না, মূলত রাইবোলুজ 1,5 বিসফসফেটকে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, বাট আলটিমেটলি তুমি যদি কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করার পরে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড পর্যন্ত যদি না হইতে পারে তাহলে তো সালোক সংশ্লেষণ আমাদের হবে না, হবে না। তাহলে এখানে কাজ করবে কি রুবিস্কি এনজাইম। মনে রাখবা এই চক্র থেকে যদি এনজাইম আসে একটা আসবে, রুবিস্কি এনজাইম আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, চলো। কোন ফসফোরিলেশনে ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1 উভয় অংশগ্রহণ করতেছে? এটা কি অচক্রিয়, আর এটা আসছে, ঠিক আছে, অচক্রিয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। পরে চলো দেখি আমাদের যে এখানে আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা দেখা লাগবে না। এই যে জিনিসটা গুরুত্বপূর্ণ আছে, দেখো এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বাহক কোনটি? দেখো কোনটি বাহক বলো তো দেখি। এটাকে ক্যান্সার করতে পারো, এটা অ্যান্সার করো, আমি সবার কমেন্ট দেখবো। এটা একটা গুরুত্বপূর্ণ টাইপ। ফার্স্ট কমেন্ট করবো এটা। এটা একটু দ্রুত কমেন্ট করে ফেলো সবাই, দেখি আমি তোমরা কতটুকু পারো। এটা সবগুলো ভেরি গুড, মাশাআল্লাহ। এটা কে বলছে সবগুলো? আচ্ছা, অনেকে বলতেছে সবগুলো। আচ্ছা দেখো, এখানে মাথায় রাখতে হবে ফেরিডক্সিন, প্লাস্টিকুনন, সাইটোক্রোম সবগুলো এখানে কাজ করবে মূলত। তবে আমরা একটু চলো এগুলা মনে রাখার কিছু ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি পরের পেজে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই স্লাইডটা ভালো করে পড়ো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের এই স্লাইডটা ভালো করে পড়ো। প্রথমে আসো ফিওফাইটিন, এটা হবে কি ফিওফাইটিন, ঠিক আছে? তো ফিওফাইটিনের ক্ষেত্রে কি মনে রাখবে? দেখো ফিওফাইটিনের ক্ষেত্রে যদি বলা হয় এটা কি রূপান্তরিত ক্লোরোফিল, এমনিতে মাথায় রাখবে এটা রূপান্তরিত ক্লোরোফিল। আচ্ছা, সাইটোক্রোম আমি অলরেডি একবার বলছি যে সাইটোক্রোম যেখানে পাবা, শুনো, যেখানে তোমরা সাইটোক্রোম পাবা মাথায় রাখবা, একদম ভালো করে মাথায় রাখবা, যেখানে সাইটোক্রোম পাবা সেটা মানে কি লৌহ। ফেরিডক্সিন, ফেরি মানে কি ফেরাস, এই যে ফেরাস। আরেকটা আছে ডক্সিন, তার মানে কি এক্সট্রা কিছু আসবে। তুমি দেখো এই পুরো চার্টের মধ্যে আমার দুই জায়গায় মূলত আয়রন ব্যবহার হয়েছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। তাহলে সাইটোক্রোম মানে আমি বলে দিছি একদম কনস্ট্যান্ট যে এটা মানে আয়রন থাকবেই। আর ফেরিডক্সিন মানে কি, দেখো এখানে ফেরাস তো থাকবে, সাথে ডক্সিন কথাটা দিয়ে আমরা আরেকটাকে ট্রান্সফার করলাম, ধরো সালফার, এটা মনে রাখবো, ফেরাস সালফার। প্লাস টু কুইনন এবং কি প্লাস টু সায়ানিন। কুইনন থেকে কুইন, রানীরা তো কাজ করে না, বসে বসে খাই, শরীরে চর্বি হয়, তাহলে কি লিপিড। প্লাস টু সায়ানিন, সায়ানিন মানে কি ইন থেকে প্রোটিন, ইলেকট্রন গ্রহিত কপার, শেষ। আর এখান থেকে অ্যানাটিপি রিডাক্টাস, ফ্লাভোপ্রোটিন, ঠিক আছে? বুঝাইতে পারছি? ওকে, তারপর আসো পরে দেখি আমরা কোন বর্ণকণিকার জন্য ফলের রং হলুদ হচ্ছে। আচ্ছা, এটা বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 18 হলুদ হচ্ছে বলছে। বিটা জেনথিন, অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন কোনটি নেই, বলো কোনটির জন্য ফলের রং হলুদ হচ্ছে? তাহলে দেখো সায়ানিন তো আমরা জানি যে এটা মোটামুটি হচ্ছে কি নীল বর্ণের হয়, তবে এখানে হচ্ছে কি একটু লাল বর্ণ হবে, এটা ব্যতিক্রম। অ্যান্থোসায়ানিনটা হচ্ছে লাল বর্ণের হবে, এটা কালারটা চেঞ্জ করে দিই, অ্যান্থোসায়ানিন হচ্ছে লাল বর্ণের হবে, এটা লাল বর্ণের হবে। আর এখানে বিটা জেনথিন হ আছে, এই হ থেকে হচ্ছে কি হলুদ বর্ণের। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমরা একটু বাকি অপশনগুলো একটু চেক করে ফেলি। দেখো এখানে কি আছে, দেখো রঞ্জক পদার্থ কোনটা কি পড়বা? বিটা ক্যারোটিন, ক্যারোটিন এটা এমনিতে পড়ে ফেলবা, বিটা ক্যারোটিন মানে কি কমলা বর্ণ। তারপর অ্যান্থোসায়ানিনটা পড়ে ফেলবা লাল বর্ণ। তারপর বিটা সায়ানিন লাল বেগুনি, বিটা জেনথিনটা পড়বা, এটা তো অলরেডি পড়লাম হলুদ বর্ণ। লাইকোপিন লাল বর্ণ, লাইকোপিন কই থাকে? এটা বেশি আসে টমেটোতে থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা আমাদের শেষ। পরে আসো
নিচের কোনটিকে জৈবিক মুদ্রা বলা হচ্ছে বা বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে? আমরা ইজিলি জানি এটিপি কে বলা হচ্ছে কি জৈবিক মুদ্রা বলা হচ্ছে, বুঝছো? এটিপি কে কি বলা হচ্ছে? জৈব মুদ্রা বলা হচ্ছে। আমরা জানি কি একটা NADPH2, একটা NADPH2 মানে হচ্ছে কি 3 অণু এটিপি, গ্লাইকোলাইসিসের ব্যতিক্রম থাকে, 3টা এটিপি, সরি 3টা এটিপি, ঠিক আছে। তারপর একটা FAD2H2 মানে হচ্ছে 2টা এটিপি, ঠিক আছে। এগুলো একটু মাথায় রেখো, এত ডিপ কোশ্চেন তোমাদের করবে না, এমনি নরমাল কোশ্চেনে দিবে। আচ্ছা, ক্রেবস চক্রের প্রথম পদার্থ কোনটা? তাহলে ক্রেবস চক্র, দেখো ক্রেবস চক্র বলছে তাই না? তাহলে ক্রেবস চক্রের প্রথম পদার্থ কোনটা বলো? ক্রেবস চক্র বলো, ক্রেবস চক্রের প্রথম পদার্থ কোনটা? আমরা এখন শ্বসন প্রক্রিয়া চলে আসছি, দেখো ক্রেবস চক্রের প্রথম পদার্থ কোনটা? ক্রেবস চক্র। শ্বসনে 3টা প্রকার আছে, একটা হচ্ছে কি মূলত 3টা, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল CoA, ক্রেবস চক্র এবং কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ক্রেবস চক্র মেইন ইম্পর্টেন্ট একটা এখানে। গ্লাইকোলাইসিস হচ্ছে কি সবাত অবাত 2 শ্বসনে থাকে মূলত, আর অ্যাসিটাইল CoA যেটা, এটাকে মূলত হচ্ছে কি তোমার গ্লাইকোলাইসিস এবং হচ্ছে কি ক্রেবস চক্রের মধ্যে একটা সংযোগকারী স্তর হিসেবে ধরা হচ্ছে। ওকে, এখন ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রের সবথেকে গুরুত্বপূর্ণ, এইটাতে বলা হয়েছে তোমার কি সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। এটাকে কি বলা হয়? সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, ঠিক আছে। কি বলা হচ্ছে? সাইট্রিক অ্যাসিড চক্র বা TCA চক্র, মানে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়, TCA চক্র বলা হচ্ছে ক্রেবস চক্রকে। এটার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড, মাথায় রাখবা। এটার প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। ওকে, আমরা একটু সামনে এক্সপ্লেনেশনটা পড়ি, এটা বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে 2বার আসছে এটা, দেখছো? সো ব্যাখ্যা দেখো, ক্যালভিন চক্র। আচ্ছা, এটা ক্যালভিন চক্র দিল কেন? আচ্ছা সরি, দুঃখিত, এটা এখানে হবে না, এটা হচ্ছে ক্রেবস চক্র দেওয়ার কথা ছিল। যাই হোক, এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সমস্যা নাই, এটা বাদ দিলাম আমরা, পরবর্তীতে চাই চলো। ওকে, আচ্ছা এইটা অ্যান্সার করো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটে? আচ্ছা মাথায় রাখবা, আমরা একটু যদি দেখি যে গ্লাইকোলাইসিস, দেখো গ্লাইকোলাইসিস ঘটে কোথায়? সাইটোপ্লাজমে, স্থানগুলো ভালো করে মাথায় রাখবা। তারপর ক্রেবস সাইকেল কই ঘটতেছে? ক্রেবস সাইকেল ঘটতেছে কই? তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ঠিক আছে, ম্যাট্রিক্সে বা মাতৃকায়। তারপর 3 নম্বর হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কই করতেছে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, মানে কি অন্তঃপর্দায়, ইনার মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। সবাই বুঝছো? ক্লিয়ার সবাই? এটা এই জায়গাটা একটু মাথায় রেখো ভালো করে, হ্যাঁ এটা একটু মাথায় রেখো। তারপর আসলে যে দেখো এখানে এক্সপ্লেনেশন সুন্দর করে দেওয়া আছে, যেটা আমি বলছি সেই সম্পূর্ণ জিনিসটা এখানে এক্সপ্লেনেশনে দেওয়া আছে, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন বলতে ইনার মেমব্রেনে ঘটবে, মানে অন্তঃপর্দায় সালোক সংশ্লেষণ। তোমার নরমালি ক্লোরোপ্লাস্টে শ্বসন প্রক্রিয়া হচ্ছে কি সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এখানে দেওয়া আছে, মানে কি সাইটোপ্লাজম হচ্ছে গ্লাইকোলাইসিস আর বাকিগুলো মাইটোকন্ড্রিয়াতে। ওকে, গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজম, হচ্ছে ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে, ফটোফসফোরিলেশন থাইলাকয়েড মেমব্রেনে। ক্লিয়ার সবাই না? আচ্ছা দেখো, তারপর আসো পরের কোশ্চেন যদি আমরা যাই, যে পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত বলো? পাইরুভিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে তোমার মাথায় রাখবা C3H4O3, কার্বন সংখ্যা কয়টা? 3টা, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 3টা, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 3টা। C3H6 হবে, C3H6 হবে, ঠিক আছে। কার্বন সংখ্যা 3টা হবে। তারপর আসো, শ্বসনে কোন ধাপটি অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে? তাহলে আমরা জানি কি গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে কি সবাত প্লাস অবাত, দুইটাতে হয়, সবাত প্লাস অবাত, এই দুইটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস হচ্ছে, ঠিক আছে। সবাত প্লাস অবাত দুইটা হচ্ছে কি গ্লাইকোলাইসিসের মধ্যে হচ্ছে। আচ্ছা নেক্সট আসে হচ্ছে আমাদের, এটা শেষের দিকে অলমোস্ট, অবাত শ্বসনে কোনটা উৎপন্ন হয় না? দেখো অবাত শ্বসনে 2টা জিনিস উৎপন্ন হয়, মূলত কি উৎপন্ন হয়? 2টা জিনিস। অবাত শ্বসনে মূলত 2টা জিনিস উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে কি ইথানল ল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড যখন উৎপন্ন হবে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড, যখন তোমার ইথানল উৎপন্ন হবে তখন ইথানলের সাথে প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাহলে পানি উৎপন্ন হয় না অবাত শ্বসনে। আমরা চলো অবাত শ্বসন একটু ভালো করে দেখে ফেলি। অবাত শ্বসন যদি দেখি আমরা, এখানে কি বলা আছে? প্রথমত গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টা এটিপি তৈরি হবে? 2টা এটিপি। 2টা এটিপি মানে কি 20 কিলোক্যালোরি শক্তি তৈরি হচ্ছে। আর অপরদিকে সবাত শ্বসনের ক্ষেত্রে কি 36 এটিপি মানে কি 360 কিলোক্যালোরি শক্তি হচ্ছে। পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণ হলে কি ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড হতে পারে, ঠিক আছে। ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড, যেমন
ইথানল থাকলে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড সাথে আসবে, শেষ। এটা একটু দেখো তাহলে হবে ইনশাল্লাহ। আর অবাধ শ্বসনটা মূলত কিসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে মাথায় রাখবো, অবাধ শ্বসন মূলত হচ্ছে কি ইউজ করা হয় হচ্ছে তোমার কি খাদ্য রিলেটেড যে ইন্ডাস্ট্রি গুলো আছে, যেমন বেকারিতে, ফার্মেন্টেশনের ক্ষেত্রে, দই তৈরিতে, বা এই যে বেকারি রিলেটেড অ্যালকোহল এগুলো তৈরি করতে ইউজ করা হচ্ছে। ক্রেবস চক্রের বিক্রিয়া এগুলো কোথায় ঘটতেছে আমরা জানি হচ্ছে ক্রেবস চক্রের বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে ঘটে, অনেক জায়গায় চলে আসছে, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে কি এই যে ক্রেবস চক্রটা এখন আমরা পাইছি কোথায় স্থান দেওয়া আছে, এটাকে টিসিএ চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হচ্ছে। প্রথম উৎপন্ন পদার্থ হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড, তারপর উৎপন্ন কি কি আছে তোমার 2 ইউনিট এটিপি আসবে, 6টা এনএডিএস প্লাস আসবে, 2টা এফএডিএস2 থাকবে, মোট এটিপি 24টা এটিপি থাকবে। ওকে, আচ্ছা, অপরদিকে যদি আমরা গ্লাইকোলাইসিসের কথা চিন্তা করি, গ্লাইকোলাইসিসের ধাপগুলো আমি লাস্টে বলতেছি, সমস্যা নেই। ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার কত? আচ্ছা, শ্বসনিক হার থেকে কোশ্চেন আসছে, বুঝছো? ম্যালিক অ্যাসিডের শ্বসনিক হার কত হবে দেখো, এখানে আমরা মূলত শ্বসনিক হার বলতে গেলে 3টা পর্ব। একটা হচ্ছে কি গ্লুকোজের ক্ষেত্রে, দেখো একটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, কার্বন ডাইঅক্সাইড যতটুকু গ্রহণ করে, অক্সিজেন যতটুকু ত্যাগ করে, এটা হচ্ছে কি তোমার একটা এভারেজ অনুপাত, যেটা মূলত গ্লুকোজ স্ট্যান্ডার্ড না 1, গ্লুকোজ মানে স্ট্যান্ডার্ড, তাহলে আমরা 1 ধরলাম। তারপর যদি অলিক অ্যাসিড থাকে, অলিক, অলিক, অলিকে কি আছে? ও আছে, ও মানে কি 0, 0.71, অপশন দেখবে এইভাবে আসতেছে, তোমাকে 0 দিয়ে আর কোনো অপশন দিবে না, বুঝছো? 0.71 শুধুমাত্র একটাই থাকবে, দেখো যদি অলিক অ্যাসিডের কথা বলে। ম্যালিক অ্যাসিড, ম্যালিক মানে কি মেলা, মেলা মানে কি অনেক, ম্যালিক অ্যাসিড আমরা অনেক সময় বলি না মেলা, মেলা মানে কি অনেক, তার মানে একের থেকে বেশি আসবে, অর্থাৎ 1.33, 1.33, ঠিক আছে? 3টা মাথায় রেখো, শ্বসনিক হার বা এই যে এখানে দেওয়া আছে, সুন্দর করে এটা পড়ে ফেলো, হ্যাঁ। তারপর আসো, ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি? আচ্ছা, বলছে কি ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি, এইটা দেখে অ্যান্সার করতে পারবা তোমরা, বলো ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি? আচ্ছা দেখো, ক্রেবস চক্রটা শুরু হচ্ছে কি দিয়ে, যেমন আমরা যদি বলি, দেখো আমরা যদি এখানে বলি যে তোমার গ্লুকোজ, গ্লাইকোলাইসিসের প্রধান কাঁচামাল কি, তাহলে গ্লুকোজ হবে, কারণ গ্লুকোজ থেকে শুরু হচ্ছে। আর ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আমরা জানি প্রথমে গ্লুকোজ, গ্লুকোজ এই গ্লুকোজ থেকে আসবে হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এখান থেকে আবার অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে আসছে তোমার কি, তারপর ক্রেবস সাইকেল শুরু হবে, ক্রেবস সাইকেল শুরু হয়, বুঝছো? তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 2 অণু পাইরুভিক অ্যাসিড পাই, তার মানে অ্যাসিটাইল কি কয়টা? 2টা আছে, বুঝছো? আচ্ছা, আমরা সামনে হচ্ছে কি একদম পুরো সাইকেলটা আমরা পড়ে ফেলছি, দেখো এই চারটা একটু ভালো করে পড়বা। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2টা এনএডিএস2, 4 অণু এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস একটা জিনিস মাথায় রাখবা, এখানে প্রোডাকশন হচ্ছে কি 4 এটিপি, বুঝছো? প্রোডাকশন হচ্ছে কি 4 এটিপি তৈরি হচ্ছে, তারপর ক্ষয় হচ্ছে কত এটিপি? 2 এটিপি, তাহলে নেট এটিপি কত? 2 এটিপি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, ঠিক আছে? 2টা এটিপি থাকবে, নেট এটিপি। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ের ক্ষেত্রে দেখো 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এটা জাস্ট মাথায় রাখবা, আর কিছু লাগবে না। ক্রেবস চক্রের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মাথায় রাখবা 4 অণু, 6টা এনএডিএস2, 3 6 18টা, এই যে এটিপি, তারপর 2 অণু এফএডিএস2, 2 2 4টা, 2 অণু জিটিপি, 2 অণু এটিপি, শেষ। এই টোটাল হচ্ছে কি 36 এটিপি। 36 থেকে মাথায় রাখবা 360 কিলো ক্যালোরি। ওকে, এই হচ্ছে আমাদের উদ্ভিদ সারিতত্ত্ব চ্যাপ্টার, যা যা ছিল মোটামুটি তোমাদেরকে সবকিছুই এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, মোটামুটি যা আছে সবকিছু এখানে কভার করা হয়েছে। নেক্সট আমরা যে চ্যাপ্টারে যাবো সেটা হচ্ছে জীব প্রযুক্তি। বৃষ্টি আসতেছে, সবার এখানে মনে বৃষ্টি, তাই না? সারা বাংলাদেশে একাধারে বৃষ্টি হয় দেখা যায় এখন। তো উদ্ভিদ সারিতত্ত্ব নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রকার কনফিউশন আছে, সবকিছু ক্লিয়ার? বলো, কোনো কোশ্চেনে কোনো প্রকার কনফিউশন তোমাদের? Any confusion? ওকে, তাহলে আমাদের শেষ। এখন জীব প্রযুক্তি, দেখো জীব প্রযুক্তি হচ্ছে কি ছোট একটা চ্যাপ্টার, বাট এখান থেকে এত পরিমাণে কোশ্চেন করে অবাক করার মতো, বুঝছো? মানে ছোট মরিচের ঝাল বেশি, কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি? তো এইটাই হচ্ছে কি মূলত জীব প্রযুক্তি, যে ছোট মরিচের আসলে ঝাল বেশি হয়, এই জিনিসটাই হচ্ছে আমাদের জীব প্রযুক্তি, ঠিক আছে? ওকে, সো আমরা চলো একদম জীব প্রযুক্তিতে চলে যাই।
একদম ইজিলি আমরা পড়বো। যারা আমার এই ক্লাসটা করছো 30 ডেজ জিএসটি মিশনে যারা আমার ক্লাসটা করছো তোমাদের জন্য এটা অনেকটা ইজি হবে, কারণ হচ্ছে আমি ওখানে অনেক কিছু পড়াই দিছি। আচ্ছা, তো এই জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে এভারেজ যদি বলি আমরা কয়টা কোশ্চেন পাবো, এখান থেকে 2 থেকে 5টা পর্যন্ত কোশ্চেন হইতে পারে, বাট এখন আর 5টা হবে না, এখন আশা করি 3টা হইতে পারে, 2টা হইতে পারে, 2টা এভারেজে রাখা ভালো, 2টা এভারেজে রাখা ভালো, ঠিক আছে। পিডিএফ দিব ক্লাসের পরে, পিডিএফ পিডিএফ 2টা দিয়ে দিব। বায়োটেকনোলজি শব্দটি প্রথম কে প্রবর্তন করেছেন আমরা জানি কি, কার্ল এরিকি। কে করেছেন? কার্ল এরিকি। উনি কে ছিলেন? হাঙ্গেরীয়, বুঝছো? কার্ল এরিকি কে ছিলেন? হাঙ্গেরির একজন এগ্রোটেকনোলজিস্ট, ঠিক আছে। উনি কে? হাঙ্গেরির কৃষি প্রকৌশলী, হাঙ্গেরির একজন কৃষি প্রকৌশলী ছিলেন কার্ল এরিকি, ঠিক আছে। উনি কি করেছেন? সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেছেন। তা আমাদের প্রথম জিনিস শেষ, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। এখন আসো পরে কোশ্চেন, এই যে দেখো আমরা ডিটেইলস একটু পড়ে ফেলি যে বায়োটেকনোলজি কে, এই যে কার্ল এরিকি 1919 সালে জীব প্রযুক্তির পরিধি, পরিধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পরিধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্লু বায়োটেকনোলজি সমুদ্রের পানি নীল সমুদ্রে, গ্রিন সবুজ মানে কি কৃষিক্ষেত্র, রেড এন্ড হোয়াইট ডাক্তারের চেম্বারে গেলে রেড এন্ড হোয়াইট চিকিৎসা, গোল্ডেন বায়োটেকনোলজি বায়োইনফরমেটিক্সে, যদি হোয়াইট বায়োটেকনোলজি আসে শুধুমাত্র হোয়াইট, শুধুমাত্র যদি হোয়াইট বায়োটেকনোলজি আসে তাহলে মাথায় রাখবা শিল্পক্ষেত্রে, হোয়াইট মানে কি শিল্প, হোয়াইট মানে হচ্ছে কি শিল্পক্ষেত্রে হোয়াইট বায়োটেকনোলজি। যদি প্রশ্ন আসে আদি বায়োটেকনোলজি কোথায়, আদির আ থেকে অ্যালকোহল তৈরি করা, দ থেকে দই করা, মানে কি ফার্মান্টেশন টাইপ যে বায়োটেকনোলজি গুলো, অর্থাৎ ফার্মান্টেশন বা গাজন প্রক্রিয়া যে বায়োটেকনোলজি সেটা মূলত আদি বায়োটেকনোলজি, আগে এগুলো হয়তো ফার্মান্টেশন, ঠিক আছে, আগে মূলত এগুলো হয়তো, ঠিক আছে, আগে মূলত এই জিনিসগুলো হয়তো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আমরা আদি জীব প্রযুক্তি গেল। ওকে, পরের স্লাইডে চলো আমরা যাই। ব্লু বায়োটেকনোলজি প্রয়োগ কোথায়? এই যে দেখো জাস্ট আসছে এটা, তাহলে ব্লু বায়োটেকনোলজি কোথায় আমরা জানি? সামুদ্রিক ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের। ওকে, একদম আমরা ফার্স্ট সুপার ডুপার ফার্স্ট টাকা বলতো। তারপর টিস্যু কালচারের জনককে, এইটা দেখো ভাই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, টিস্যু কালচারে কে জনক? কত জায়গায় আসছে দেখছো? গুচ্ছ অন্তর্ভুক্ত যদি ধরি যে বেগম রুকিয়াতে একবার আসছে, তারপর দেখো মোটামুটি অনেক ভার্সিটিতে আসছে কিন্তু, তাহলে হ্যাভারল্যান্ড টিস্যু কালচারের জনককে হ্যাভারল্যান্ড। তো আমরা এক ধাপে দেখো, আমরা এক ধাপে হচ্ছে পুরো জিনিসটা পড়ে ফেলি, আমরা এক ধাপে হচ্ছে পুরো জিনিসটা পড়ে ফেলি যে এই পুরো চ্যাপ্টারে যে আবিষ্কারক যত যত আছে দেখো, একটু খেয়াল করবো ভালো করে, এখানে একটু ভালো করে পড়বো, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো মাথায় রাখবো কার্ল এরিকি উনি কি করছেন? বায়োটেকনোলজি শব্দের প্রবর্তক। মর্গান, মর্গান হচ্ছে কি মাথায় রাখবো, মরে গিয়েও জ্ঞান আসছে। মর্গান মানে কি? মরে গিয়েও জ্ঞান চলে আসছে, মানে কি একটা জিনিস তুমি মেরে ফেলছো তারপর এটা জ্ঞান চলে আসছে, অর্থাৎ টোটিপোটেন্সি বলা হচ্ছে। আমরা তো জানি টোটিপোটেন্সি মানে কি, মরে গিয়েও জ্ঞান আসা, তাহলে টোটিপোটেন্সি ক্ষমতা, সজীব উদ্ভিদের টোটিপোটেন্সি ক্ষমতাটাকে মর্গান। হ্যাভারল্যান্ড হচ্ছে কি টিস্যু কালচারের জনক বলা হচ্ছে। জ্যাক উইলিয়ামসন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেছেন, তার একটা বই আছে ড্রাগন আইল্যান্ড, তার বইটার নাম কি? ড্রাগন আইল্যান্ড। এই বইয়ের মধ্যে উনি কি তোমার মূলত যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটা উনি উল্লেখ করেছেন। তারপর দেখো ল্যাডারবার্গ, খুবই গুরুত্বপূর্ণ এটা, ল্যাডারবার্গ শুরুর গুলো গুরুত্বপূর্ণ। ল্যাডারবার্গ হচ্ছে কি প্লাজমিড শব্দটি সর্বপ্রথম কি করেছেন? উল্লেখ করেছেন। কার্ল মুলিস লাগবে না। তারপর দেখো সুপার রাইসও লাগবে না। তোমরা যেটা পড়বো হচ্ছে ইনসুলিন আবিষ্কার করেছেন কে? তোমার দেখো এই যে এডওয়ার্ড সেঞ্জার, ঠিক আছে, সেঞ্জার উনি হচ্ছে কি ইনসুলিন আবিষ্কার করেছেন, ঠিক আছে, এটা পড়বা। জিনোম সিকোয়েন্সিং সেঞ্জার, ঠিক আছে। তারপর দেখো লিন্ডারম্যান উনি হচ্ছে কি ইন্টারফেরন আবিষ্কার করেছেন। যেগুলো দাগায় দিছে এগুলো পড়ে ফেলো, যেগুলো দাগায় দিছে এগুলো পড়ে ফেলো, ঠিক আছে, একদম ইজিলি পারবা এগুলো, জাস্ট যেমনে বলছি এমনি মনে রাখো। আর মুখস্থ করার জন্য প্যারা নিবা না বেশি, তাহলে সমস্যা আছে, ঠিক আছে। পরে কোশ্চেন আসো, এটা একদম আগের সিলেবাসের কোশ্চেন, মানে আগের সিলেবাসে একটা টাইপ ছিল আর কি তোমার, ওই টাইপ থেকে এটা আসছে মূলত। তো এইটা এখন আর আসবে না কোনোভাবে। তারপরে মাথায় রাখবে বায়োগ্যাসের কত ভাগ বেতন থেকে 60 থেকে 70%, এটা ওল্ড সিলেবাসে ছিল, এখন আর নাই এটা, ঠিক আছে, ওল্ড সিলেবাস, অনেক আগের কোশ্চেন আসছে এগুলো। তো আমি তারপর রাখছি যদি কোশ্চেন আসে ওই ওল্ড সিলেবাস থেকে এখান থেকে আসবে। তারপরে আসো কি বলছে, জীব প্রযুক্তির কোন পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদন? মাথায় রাখবো রোগমুক্ত চারা উৎপাদন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন টিস্যু কালচারে। রোগমুক্ত চারা উৎপাদন মানে হচ্ছে কি মেরিস্টেম কালচার। পরাগধানী মানে কি হ্যাপ্লয়েড কালচার, পরাগধানী বা তোমার পরাগরেণু কালচার, এটাতে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হচ্ছে। পরাগধানী বা পরাগরেণু অথবা কি অ্যান্থার কালচার বলা, এটাকে কি বলা হচ্ছে? অ্যান্থার কালচার বলা হয়, অ্যান্থার কালচারও কিন্তু এটাকে বলা হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তো আমরা জানি টিস্যু কালচারে বেশ কিছু নাম আছে, যেমন ধরো প্রোনো কালচার বলা হয়, মেরিস্টেম কালচার, ক্যালাস কালচার, পরাগধানী কালচার, ইনভিট্রো কালচার, মাইক্রো প্রোপাগেশন, এই যে বিভিন্ন নামগুলো থাকে, তো এই নামগুলো আমরা একটু ডিটেইলসে জেনে নিব ভালো করে, যে কোনটা টিস্যু কালচার অপর নাম নয় বা কোনটা টিস্যু কালচার অপর নাম। আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা নাম দেওয়া আছে, যেমন কি কক্ষমুকুল কালচার লাগবে না, এটা মেরিস্টেম কালচার ভালো করে পড়বা, রোগমুক্ত চারা উৎপাদন, কক্ষমুকুল একটু পড়ে ফেলতে পারো, এটা হচ্ছে কি চারা উৎপাদন করা। তারপর সব প্রোটোপ্লাস্ট কালচার আছে, লাগবে না, প্রোটোপ্লাস্ট কালচার বাদ দিবা। মাইক্রো প্রোপাগেশন মানে হচ্ছে কি ক্ষুদ্র থেকে, যখন কোশ্চেনটা থাকবে যে নিচে কোনটি উদ্ভিদের কোন একটা ক্ষুদ্র অংশ থেকে চারা উৎপাদন করে সেটাকে বলে কি মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মানে কি ছোট, এখান থেকে মাথায় রাখবা। পরাগধানী কালচার হ্যাপ্লয়েড উৎপন্ন করতে, হ্যাপ্লয়েড। তারপর ইনভিট্রো কালচার, যদি বলা হয় যে কাচের ভিতর কালচার করা,
ইনভিট্রো তার মানে কি কাচের ভেতর, যদি কাচের ভেতর কথার উল্লেখ থাকে তাহলে ইনভিট্রো কালচার হবে শেষ। ওকে, যেভাবে বলছি এবার মাথায় রাখবা, কারণ এখানে দেখবো যে কোশ্চেন হবে যে নিচের কোনটি কাচের ভেতর কালচার, তা আমরা জানি টিস্যু কালচারকে কাচের ভেতরে করা হচ্ছে, বাট আলটিমেটলি এখানে যদি অপশন থাকে সবগুলাই, তখন তুমি কোনটা রেখে কোনটা দেখাবা, তখন ভাববা যে কোশ্চেন তো এটা ভুল, বাট এক্স্যাক্টলি ভুল না। ইনভিট্রো কথাটা যখন থাকবে তখন কাচের ভেতর উত্তর করবা, মাইক্রো প্রপাগেশন থাকলে ক্ষুদ্র জায়গাটা উত্তর করবা, পরাগধানী থাকলে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করবা, তারপর দেখো মেরিস্টেম থাকলে রোগমুক্ত চারা উৎপাদন করবা, কক্ষমুকুল থাকলে চারা উৎপাদন করে নরমালি। আচ্ছা দেখো উদ্ভিদের কক্ষমুকুল থেকে, অর্থাৎ ডালের যে কোনা থাকে ওটাকে কক্ষমুকুল বলে, এখান থেকে যে উৎপন্ন হওয়াটা। পরাগধানী কালচারের মাধ্যমে কোনটা উৎপাদন হচ্ছে, আচ্ছা এটা দেখলাম যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন, একবার দেখে ফেলছি আমরা, আর দেখার দরকার নাই আমাদের। তারপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, ইনভিট্রো কালচারের মাধ্যমে কোন ভেরিয়েশন, মানে ইনভিট্রো কালচারের মাধ্যমে প্রাপ্ত ভেরিয়েশন কি বলা হচ্ছে। দেখো ইনভিট্রো কালচারের মাধ্যমে যে প্রাপ্ত ভেরিয়েশন হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, ইনভিট্রো কালচারের মধ্যে প্রাপ্ত ভেরিয়েশন মানে কি সোমাক্রোনাল ভেরিয়েশন, ঠিক আছে, একটু রিডিং করে ফেলবে এটা, সোমাক্রোনাল ভেরিয়েশন, ঠিক আছে, ইনভিট্রো কালচার মানে মূলত টিস্যু কালচারের কথা বলা হয়েছে এখানে। টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে কি বলে, তাহলে মাথায় রাখবা টিস্যু কালচার মূলত কি, ধরো আমরা যদি চিন্তা করি এটা একটা মাতৃ উদ্ভিদ, এটা একটা মাতৃ উদ্ভিদ, ঠিক আছে, এই মাতৃ উদ্ভিদের একটু অংশ থেকে আমরা একটা ক্ষুদ্র এক্সপ্লান্ট নিলাম, এটা হচ্ছে কি এক্সপ্লান্ট, মাথায় রাখবে এটা হচ্ছে এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্ট থেকে টিস্যু কালচার প্রক্রিয়া আমরা কি করব, আরেকটা ক্ষুদ্র উদ্ভিদ তৈরি করব, ক্ষুদ্র উদ্ভিদ চারা, চারাটাকে কি বলা হচ্ছে, প্লান্টলেট বলা হচ্ছে, প্লান্টলেট। একটা না আমরা হাজার হাজার লাখ লাখ চারা উৎপাদন করি বা অনুচারা বলা হচ্ছে। তাহলে মাতৃ উদ্ভিদ থেকে যে জিনিসটা আসে সেটাকে বলা হচ্ছে কি এক্সপ্লান্ট, মাতৃ উদ্ভিদ থেকে খণ্ডিত অংশকে বলা হচ্ছে এক্সপ্লান্ট, এক্সপ্লান্ট থেকে টিস্যু কালচারের যে প্রক্রিয়াগুলো আছে সেইভাবে আমরা অনুচারা তৈরি করতেছি। তাহলে কি মাথায় রাখবো, প্লান্টলেট বা অনুচারা। মূলত যে ধাপগুলো ঘটে, প্রথমত তোমাকে এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে, এক্সপ্লান্ট নির্বাচন করার পর এটা তুমি যে স্থাপন করবা, আবাদ মাধ্যম তৈরি করতে হবে, আবাদ মাধ্যম তৈরি করার জন্য তোমার এখানে কি পিএইচ লাগবে 5.5 থেকে 5.8। তারপর আবাদ মাধ্যমকে তোমার নির্বীজকরণ করা লাগবে, নির্বীজকরণ করতে গেলে তুমি অটোক্লেভ যন্ত্র নিবা, নির্বীজকরণ করার পরে তুমি কি করবে, এটার মধ্যে আবার এক্সপ্লান্টটাকে স্থানান্তর করবা, স্থানান্তর করার পর এক্সপ্লান্টটা তোমার কোষ বিভাজন হবে, ক্যালাস তৈরি করবে, তারপর ক্যালাসে তো মূল নাই, তুমি কি করবা, মূল তৈরির মাধ্যমে পাঠাবা, মূল তৈরি হইলো, তারপরে এটাকে কি করবো আমরা ডিরেক্টলি তোমার একটা টবে স্থানান্তর করবো, টব থেকে পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাবো। এই টোটাল 8টা ধাপ আছে টিস্যু কালচারের মধ্যে। ওকে, আমি বলে দিচ্ছি এক ধাক্কায় একদম পুরো। তারপরে সব এই যে এখানে 8টি ধাপ দেওয়া আছে, সুন্দর করে পড়বা। এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে। তো এক্সপ্লান্ট হচ্ছে কি সব থেকে ভালো কোথায়, সব থেকে ভালো এক্সপ্লান্ট যদি বলা হয় শীর্ষ মুকুলে, শীর্ষ মুকুল, তারপর কি কচি পাতা হইতে পারে, তারপর হচ্ছে তোমার কি মূলের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এই জিনিসগুলো হচ্ছে কি মূলত তোমার এক্সপ্লান্টটা ভালো হয় আর কি, রোগমুক্ত থাকে বেশি। কালচার মিডিয়াম বা বেসাল মিডিয়াম, আবাদ মাধ্যমে পিএইচ কত 5.5 থেকে 5.8, এগার দিয়ে কি করা হয়, জমাট বাঁধা হয়, এগার দিয়ে জমাট বাঁধানো হয় আবাদ মাধ্যমটাকে। তারপর দেখো এখানে জীবাণুমুক্ত বা নির্বীজকরণ বা স্টেরিলাইজেশন, মানে তোমাকে আবাদ মাধ্যমটা জীবাণুমুক্ত করতে হবে, সেটার জন্য কি 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 20 মিনিট ধরে দিতে হবে, এবং প্রেসার কত 15 পাউন্ড, 15 পাউন্ড প্রেসার থাকবে, 15 পাউন্ড প্রেসার, ঠিক আছে। এক্সপ্লান্টকে মিডিয়ামে স্থানান্তর করবা, স্থানান্তর করার পর কি ক্যালাস সৃষ্টি হবে, মানে ক্যালাস মানে কি, ক্যালাস মানে হচ্ছে কি টিস্যু মন্ড, এখানে লেখা নাই মনে হয় না, ক্যালাস মানে হচ্ছে কি টিস্যু মন্ড তৈরি হওয়া। টিস্যু মন্ড বলতে কি, এই যে তোমার কোষগুলা তোমার কি হবে, বিভাজিত হয়ে একসাথে জমাট বেঁধে থাকবে, তারপর মূল তৈরি করতে হবে, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করবা, চারাকে টবে স্থানান্তর করবে, এবং ফাইনাল হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করা। এই হচ্ছে টোটাল 8টা ধাপ হচ্ছে। ওকে, এই ধাপগুলো হচ্ছে টিস্যু কালচারের ধাপ। আচ্ছা, এরপর আসো টিস্যু কালচার এক্সপ্লান্ট হিসেবে কাকে ব্যবহার করা হয়। আচ্ছা, পাতা, মূলের অংশ, ভ্রূণ সবগুলো তুমি চাইলে সবগুলো ব্যবহার করতে পারবা, তবে বেটার যদি বলা হয় সব থেকে বেটার সেটা হচ্ছে কি তোমার শীর্ষ মুকুল আর কি, এটা সব থেকে বেশি ভালো। তবে ইউজ তুমি যেখান থেকে ইচ্ছা করতে পারো, পাতা থেকেও নিতে পারবা, মূলের অগ্রভাগ থেকেও নিতে পারবা, ভ্রূণ থেকেও নিতে পারবা, তোমার ইচ্ছা, এখানে কোনো বাধা ধরা নাই, এটা ইসলাম ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ। তাহলে দেখো কোন একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হচ্ছে, অর্থাৎ একটা সিঙ্গেল কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ হচ্ছে, এই ক্ষমতাকে কি বলা হচ্ছে, মাইক্রোপ্রোপাগেশন নাকি টটিপোটেন্সি, বলো বলো, মাইক্রোপ্রোপাগেশন নাকি টটিপোটেন্সি বলবে। দেখো মাইক্রোপ্রোপাগেশন মানে কি, মাইক্রোপ্রোপাগেশন মানে কি আমি বলছিলাম যে যদি ক্ষুদ্র থেকে বলা হয়, ক্ষুদ্র থেকে, তাহলে তুমি চিন্তা করো তো এখানে যে সজীব কোষের কথা বলছে, আর একটা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ, একটা কোষ কতটুকু ছোট, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ কতটুকু বড়, তার মানে ক্ষুদ্র থেকে বিশাল বড় কিছু হচ্ছে, এটা মানে হচ্ছে কি মাইক্রোপ্রোপাগেশন। আর টটিপোটেন্সি জিনিসটা কি, এটা হচ্ছে মূলত কি তোমার একটা কোষ, নর্মালি আমরা কখনো চিন্তা করেন যে একটা কোষ থেকে একটা চারা ডিরেক্ট উৎপাদন হতে পারবে, তাহলে এটাকে টটিপোটেন্সি বলা হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা আমাদের উভয়ই হবে, ক্লিয়ার। এটা কিন্তু এইগুলোকে বলে ডিফিকাল্ট কোয়েশ্চেন, তুমি চিনো কিন্তু পারি না। একটা গান আছে না যে তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি, ওই গানটার মধ্যে আমি তোমাকে কোয়েশ্চেনটা চিনি বাট আমার মনে হয় যে ভুল। তো অনেকে মাইক্রোপ্রোপাগেশন দেখাবে, অনেকে টটিপোটেন্সি দেখাবে, বাট যারা বুঝবে তারা উভয়টা দেখাবে। ওকে, আচ্ছা, এটা জাতীয় কবিতা আসছে, গুচ্ছ অন্তর্ভুক্ত কিন্তু। তারপর আসো টমেটো ও আলুর কাছে প্রোটোপ্লাস্টের মিলন, প্রোটোপ্লাস্টের মিলন মানে কি হাইব্রিড বলা হচ্ছে এটাকে,
ক্রোমাটো তৈরি হচ্ছে, কি বলা হচ্ছে সাইব্রিড। প্রোটোপ্লাস্টের মিলন মানে কি, এদের মধ্যে সংকর করা হয়, সংকর মানে কি সাইব্রিড, ঠিক আছে, সংকর মানে হচ্ছে তোমার সাইব্রিড। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি সাইব্রিড প্রক্রিয়া, ঠিক আছে। এটা একটা টিস্যু কালচারের প্রক্রিয়া, মেডিকেল আসছে। ওকে, এরপর হচ্ছে টিস্যু কালচার প্রয়োগগুলো একটু ভালো করে দেখি। টিস্যু কালচারের লাভগুলো আসলে কি, তোমার হুবহু মাত্র গুণাগুণ সম্পন্ন, একদম মায়ের যা গুণাগুণ তা বের করতে পারবা, একদম মায়ের গুণাগুণের উদ্ভিদ তুমি তৈরি করতে পারবা। বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ, অর্থাৎ যেসব উদ্ভিদ দেখা যায় কি বিলুপ্ত হয়ে যাচ্ছে, পৃথিবীতে আর থাকবে না, এগুলোকে আমরা একটু অংশ থেকে হাজার হাজার লাখ লাখ চারা উৎপাদন করতে পারি। তো এটা কি অল্প সময়ের মধ্যে আমরা বিস্তার করতে পারি। নর্মালি একটা বীজ থেকে একটা চারা হয়, আবার সেটা হবে কিনা শূন্য নেই। আর টিস্যু কালচারে তুমি অনেক চারা উৎপাদন করতে পারতেছো, তার মানে সিম্পলি বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ করতেছো, অসংখ্য চারা উৎপাদনের মাধ্যমে করতেছো। প্রজনন হচ্ছে প্রোটোপ্লাস্টিক মিলনকে, এটা লাগবে না, এটা সাইব্রিড হবে, এটা বাদ। সাইটোপ্লাজম মিলন মানে কি সাইব্রিড, এই যে এটা কোশ্চেন থেকে আসছে মাত্র। মেরিস্টেম কালচার হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন করা, মেরিস্টেম কালচার। এন্ড ফাইনালি হচ্ছে তোমরা এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে থুজা ও সাগর কলা, এগুলো থেকে বীজ নাই। তাহলে আমরা জানি কি নর্মালি আমাদের চিন্তাটা কি থাকে যে বীজ না থাকলে একটা চারা কিভাবে বানাবো, বাট এখানে বীজহীন চারা উৎপাদন করা হয়। তাহলে মাথায় রাখবা বীজহীন চারা উৎপাদন করে, সাগর কলায় জীবনে তো বিচে পাইছো পাও নেই, অর্থাৎ কি বীজ নাই, তাহলে বীজহীন চারা উৎপাদন করা হয় থুজা ও সাগর কলা, এটা ইম্পর্টেন্ট আছে। যেগুলো নীলকালি দিয়ে কালার করতে হবে এগুলো মনে রাখবে কি ইম্পর্টেন্ট বেশি। কলিসিন নামক প্রতিষেধক পাওয়া যায় কোথায়, দেখো কলিসিন ইকোলাই থেকে পাওয়া যায়, ইকোলাই থেকে কলিসিন পাওয়া যায়। তারপর ভিব্রিও কলেরা থেকে, মাথায় রাখবা ভিব্রিও কলেরাই, ভিব্রিও কলেরাই এইখান থেকে কি পাওয়া যাচ্ছে, আমরা ভিব্রিওসিন পাচ্ছি, ভিব্রিওসিন, ঠিক আছে। আর ইকোলাই থেকে কি পাচ্ছি আমরা, তোমার কলিসিন পাচ্ছি। দেন আসা হচ্ছে আমাদের কি প্রজননক্ষম ডিএনএ অণুকে কি বলা হয়, প্রজননক্ষম ডিএনএ অণু। দেখো প্রজননক্ষম বলতে কি, কোনটা আসলে বৃদ্ধি করতে হবে সেটাকে প্লাজমিড বলা হচ্ছে। প্লাজমিড, আমরা প্লাজমিড সম্পর্কে একটু ধারণা করি চলো, কারণ প্লাজমিডকে কি করা যায়, আমরা পরবর্তীতে এখান থেকে আরো ডিএনএ পাই আমরা এখান থেকে, নর্মাল ডিএনএ থেকে আমরা এভাবে পাই না। কোনটি ব্যবহার করে ডিএনএ শনাক্ত করা হচ্ছে, দেখো ডিএনএ শনাক্ত করার জন্য আমরা মূলত তিনটা প্রক্রিয়া অনুসরণ করি। একটা হচ্ছে কি তোমার জেনেটিক প্রোব, তারপর হচ্ছে তোমার কি তোমার জেনেটিক প্রোব আছে, এখানে আছে নাই। তারপর দেখো হচ্ছে তোমার এখানে পিসিআর পদ্ধতি আছে, বা পলিমারের চেইন রিঅ্যাকশন আছে, তারপর কি জেনেটিক প্রোব আছে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা ডিএনএ শনাক্তকরণ করতে পারি, বুঝছো। আচ্ছা, ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে কি শনাক্তকরণ বলতে বোঝাচ্ছে যে তোমার ডিএনএ কি ঠিক মতো লাগছে কিনা, এটাই মূলত বোঝাচ্ছে কি যে ডিএনএ শনাক্তকরণ, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, জিন ক্লোনিং হবে না, ডিএনএ প্রুফ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, জিন থেরাপি, ডিএনএ প্রুফ। তাহলে এখানে মাথায় রাখবো হচ্ছে আমরা তোমার ডিএনএ প্রুফ, পিসিআর, তারপর হচ্ছে তোমার কি রেস্ট্রিকশন ডাইজেশন, রেস্ট্রিকশন ডাইজেশন, ক্লিয়ার। ওকে, তারপর আসো নেক্সট। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন হচ্ছে কি যে জেনেটিক প্রুফ, তারপর রেস্ট্রিকশন ডাইজেশন, পিসিআর পদ্ধতি, ঠিক আছে। তারপর আসো প্লাজমিড গ্রহণকারী ব্যাকটেরিয়াকে কি বলা হচ্ছে, প্লাজমিড। দেখো প্লাজমিড গ্রহণকারী ব্যাকটেরিয়াকে কি বলা হচ্ছে, দেখো অলরেডি একটা ব্যাকটেরিয়া যখন অলরেডি প্লাজমিড গ্রহণ করে ফেলছে, মানে আগে ছিল কি সে পিওর একটা ব্যাকটেরিয়া ছিল, তো এখন সে কি করছে প্লাজমিড গ্রহণ করছে। তাহলে প্লাজমিড গ্রহণ করার পরে সেই ব্যাকটেরিয়াকে কি বলা হবে বলো, প্লাজমিড গ্রহণ করার পরে ব্যাকটেরিয়াকে কি বলা হবে, আচ্ছা। তো প্লাজমিড গ্রহণ করার পর যে ব্যাকটেরিয়াটা, দেখো প্লাজমিড সেটাকে বলা হচ্ছে কি ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া, ঠিক আছে, ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। তারপর আসো জীব প্রযুক্তির ক্ষেত্রে জিএমও এর পূর্ণরূপ কি, জিএমও। জিএমও মানে হচ্ছে তোমার মূলত কি, তুমি যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার পরে তুমি যখন নতুন যে উদ্ভিদটা পাবা বা নতুন যে জীবটাকে পাবা, সেটাকে বলা হয় কি, তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার পর যেটা পাওয়া সেটাকে বলা হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক অর্গানিজম। তাহলে দেখো জিএমও মানে হচ্ছে কি জেনেটিক্যালি মাল্টিপ্লাইড জেনারেলি মডিফাইড, ভালো করে পড়বো এগুলো, এগুলো ভালো করে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এগুলোতে ভুলটা কোথায় হয় জানো, এগুলো ভুলটাই মূলত হয় তোমরা অনেকে হচ্ছে কি পুরা জিনিসটা ভালো করে পড়ো না, না পড়ার ফলে কিন্তু এখানে ভুলটা মূলত হয়। সো অবভিয়াসলি ভালো করে এটা পড়বা, তারপর হচ্ছে অ্যান্সার করবা, ঠিক আছে। আগে ভালো করে পড়বা, তারপর হচ্ছে এটাকে অ্যান্সার করবা, ওকে। আচ্ছা, তারপর আসো দেখি নেক্সট। নেক্সট হচ্ছে এই যে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো আমরা দেখি। প্রথম ধাপ হচ্ছে কি তোমার কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, কয়টা দাবিটা মাথায় রাখবা, কাঙ্ক্ষিত ডিএনএ যখন নির্বাচন করা হয় তখন আসলে কি শুক্রজের মাধ্যমে এটা নির্বাচন করতে হয়, কিসের মাধ্যমে,
সুক্রোজের মাধ্যমে। বাহক নির্বাচন, বাহক হিসেবে কে থাকে, যেমন এখানে ইকোলাই থাকতে পারে বা এগ্রোব্যাকটেরিয়াম থাকতে পারে, এগ্রোব্যাকটেরিয়াম থাকতে পারে, দুইটা যে কোনো একটা বাহক হিসেবে থাকতে পারে। তারপর বাহককে নির্দিষ্ট স্থানে কাটার জন্য যে এনজাইম সেটা হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম, জোড়া লাগায় যে এনজাইম সেটা হচ্ছে কি লাইগেজ এনজাইম। তাহলে কাটার জন্য কোন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, খুবই গুরুত্বপূর্ণ কথা। জোড়া লাগাবে লাইগেজ এনজাইম, পোষক নির্বাচন করবে হচ্ছে কি হিটশক দিয়ে, তারপর কি রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। এই তো মোটামুটি ধাপগুলো জাস্ট মাথায় রাখবা। আর উপরে কাটা এবং কি জোড়া লাগানো এনজাইম, বেশি কিছু পড়া লাগবে না, কোনটা কাটে কোনটা জোড়া লাগে এটা জাস্ট মাথায় রেখো, কোনটা কাটে কোনটা জোড়া লাগে এটা শুধু মাথায় রেখো। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে যে এনজাইম দিয়ে ডিএনএ অনুজোড়া জোড়া লাগানো হয়, জোড়া লাগানো মানে হচ্ছে কি লাইগেজ এনজাইম। যেখানে জোড়া লাগানো ভাই, জোড়া লাগানো মানে কি লাইগেজ, যেখানে কাটাকাটি থাকবে সব জায়গায় রেস্ট্রিকশন এনজাইম আসতেছে মোটামুটি, ঠিক আছে। দেখো এটা অনেক জায়গায় আসছে কিন্তু। এখন আসো আমরা যদি এখানে দেখি বাহককে নির্দিষ্ট স্থানে কাটার জন্য কি রেস্ট্রিকশন এনজাইম, এটাকে কি বলা হচ্ছে, বায়োলজিক্যাল নাইফ বলা হচ্ছে, কথাটা ভালো করে মাথায় রাখবো, বা আণবিক কাঁচি বলা হচ্ছে। আর জোড়া লাগায় লাইগেজ এনজাইম দিয়ে, পোষক নির্বাচন হিটশক দিয়ে। ওকে, এখন রেস্ট্রিকশন এনজাইমের ক্ষেত্রে 5 প্রকারের রেস্ট্রিকশন এনজাইম আমরা মূলত দেখতে পাই। তাহলে মনে রাখবো কি, বিএইচএম, বাম হিন্ট ইকো এইচপিএ এমবিও, বাম হিন্ট ইকো এইচপিএ এমবিও। কোশ্চেন কিভাবে আসবে, নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইমের প্রকার নয়, তাহলে বাম হিন্ট ইকো এইচপিএ এমবিও, এইভাবে মনে রাখবো শুধুমাত্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নেক্সট যদি আমরা যাই, বায়োলজিক্যাল নাইফ কোন এনজাইমকে বলা হয়, বায়োলজিক্যাল নাইফ বলা হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইমকে, ঠিক আছে। এটা আমাদের পড়া লাগবে না, এটা অনেক জায়গায় আসছে, দেখছো অনেক জায়গায় আসছে এটা কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকে কোথায়, বৃত্তাকার ডিএনএ প্লাজমিড কই থাকে বলো। আচ্ছা, বৃত্তাকার ডিএনএ থেকে ভাইরাসের, ছত্রাকের, প্লাজমিডে, ব্যাকটেরিয়া, মূলত কি প্লাজমিডকে বৃত্তাকার ডিএনএ বলতেছে। প্লাজমিড বানিতে বৃত্তাকার ডিএনএ, এখানে এক্সট্রা করে কিছু করার দরকার নেই। তো প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়ি, দেখো। আচ্ছা, প্লাজমিড মানে কি, প্লাজমিড মানে হচ্ছে কি এটা দ্বিসূত্রক বৃত্তাকার, ফার্স্ট অফ অল মাথায় রাখবে এটা কি বৃত্তাকার ডিএনএ, এবং এটা ক্রোমোজোম বহির্ভূত, এটা কি ক্রোমোজোমের বাইরে, এটা নরমাল ডিএনএ না, ক্রোমোজোমের যে ডিএনএ এক্স্যাক্টলি আমরা পাই সূত্রাকার সেটা না, এটা এর বাইরের ডিএনএটা। আণবিক ওজনটা পড়বা 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন, এটা পড়বা। তারপর দেখো অল্প সংখ্যক জিন, ভালো করে মাথায় রাখবে, এখানে অল্প সংখ্যক জিন থাকে, এটা একটু মাথায় রাখবা। কাটা হয় রেস্ট্রিকশন দিয়ে, জোড়া লাগাই কি তোমার লাইগেজ এনজাইম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন যে জায়গাটাতে আমাদের যাইতে হবে সেটা হচ্ছে এদের তোমার প্রকার ভেদের ক্ষেত্রে। দেখো সব থেকে বেশি প্লাজমিড থেকে ইকোলাইতে 22,000 পর্যন্ত থাকতে পারে, সব থেকে বেশি ইকোলাইতে, মুখের কথা মনে রাখো, ইকোলাইতে 22,000 পর্যন্ত থাকতে পারে। তারপর সব প্লাজমিডের প্রকারভেদ 3 প্রকার, কয় প্রকার, 3 প্রকার। এফ ও এফ প্রাইম, এফ থেকে ফার্টিলাইজেশন মানে কি যৌন জনন হয়, এটা কিসের কাজে লাগে, যৌন জননে। তারপর ব্যাকটেরিয়া দিয়ে পিলি তৈরি করে, কি তৈরি করে, ব্যাকটেরিয়া দিয়ে পিলি তৈরি করে, এটা ব্যাকটেরিয়া দিয়ে পিলি তৈরি করে, এফ থেকে পিলি, এফ থেকে ফার্টিলাইজেশন, যৌন জনন। আর মানে কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে কি প্রতিরক্ষা, অ্যান্টিবায়োটিক প্রতিরক্ষা, যেমন কি R6 গুচ্ছতে আসছিল যে R6 প্লাজমিডে কয়টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন থাকে, 6টি, এই যে 6 R6। কোল প্লাজমিড থেকে কোলিসিন পাওয়া যায়, যেমন কি ইকোলাই, এটাও তো আমরা দেখছি একটু আগে। তারপর ভিব্রিও কলারিতে কি পাওয়া যায়, ভিব্রিওসিন পাওয়া যায়। ইকোলাই কি করে, কোলিসিন কি করে ইকোলাইকে ধ্বংস করতেছে, ভিব্রিওসিন ভিব্রিও কলেরা বা কলেরা রোগের জীবাণুকে ধ্বংস করতেছে। একদম এই লাইনগুলো ভালো করে পড়বা, কোশ্চেনে গিয়ে দেখবে এইগুলো থেকে প্রশ্ন আসতেছে ইনশাআল্লাহ। তারপর দেখো টিকা উৎপাদন করা কোন প্রযুক্তি, দেখো টিকা উৎপাদন করা বলো, টিকা উৎপাদন অবভিয়াসলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে, কোথায়, জীব প্রযুক্তি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো সুপার রাইসে কি থাকে, সুপার রাইসে দুইটা জিনিস থাকে বলো, সুপার রাইসে কি থাকে, ভিটামিন A, B1, C, ভিটামিন D, বলো সুপার রাইসে কি থাকতে পারে, বলো তো দেখি, সুপার রাইসে কি থাকে, বলে ফেলো সুপার রাইসে কি থাকে ফার্স্ট। সুপার রাইসে কি থাকে, সুপার রাইসে দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে, আচ্ছা সুপার রাইস আসে কোত্থেকে, জাপানিকা থেকে, জাপানিকা নামক উদ্ভিদ থেকে, মানে জাপানিকা প্রজাতির ধান থেকে আসে মূলত। সুপার রাইসে থাকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কি ভিটামিন A, ভিটামিন A কে আমরা বলি কি বিটা ক্যারোটিন বলতে পারি, কি বলতে পারি, ভিটামিন A কে আমরা বলি বিটা ক্যারোটিন, একই জিনিসই। তারপর কি থাকবে, আয়রন থাকবে। তাহলে মাথায় রাখবো ভিটামিন A এর জন্য সুপার রাইসে জিন থাকবে কয়টি, 4টি জিন, কয়টি জিন এখানে, 4টি জিন। আর আয়রনের জন্য তোমার থাকবে কি 3টি জিন থাকবে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবা সুপার রাইস বা গোল্ডেন রাইস ভিটামিন A এর অভাব দূর করে, অর্থাৎ যাদের রাত কানা আছে তারা কি করতে পারে, সুপার রাইস খাইতে পারে চাইলে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখলে সুপার রাইস এখানে ক্লিয়ার। সুপার রাইস আসে কিসের কারণে, তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে, এখানে দেওয়া আছে। এবং বিটা ক্যারোটিনটা মূলত কি ড্যাফোডিল নামক প্রজাতি থেকে আসে, ড্যাফোডিল নামক প্রজাতি থেকে, ঠিক আছে। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের নেক্সট যে কোশ্চেন, সেটা হচ্ছে বিটি বেগুনে, বিটি বলতে কি বোঝায়, ইসলাম ইউনিভার্সিটি আসছে, বেসিলাস থুরিনজিয়েন্সিস, মাথায় রাখবো বিটি বেগুনে, বিটি মানে কি আমাকে লিখে এটা, বেসিলাস, মাথায় রাখবো কি বেসিলাস
থুরিন জিএনসিস, এটা ইসলামিতে আসছে। দেখো বাংলাদেশ ট্রান্সজেনিক হবে না, ব্যাকটেরিয়াম ট্রান্সফার হবে না, বেসিলাস ট্রুমিফেসিয়েন্স হবে না, কোনোটি নেই। মাথায় রাখবা বিটি বেগুন, বিটি বেগুন হচ্ছে কি বাংলাদেশের বাংলাদেশের প্রথম জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে কি বিটি বেগুন। ওকে, তারপর বাংলাদেশের প্রথম জিএম উদ্ভিদ কি বিটি বেগুন। এই যে বললাম, এই যে দেখছো জগন্নাথে আসছে, অলবোর্ডে আসছে, বোর্ডেও আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সমুদ্র পানিতে তেলের শোধন। আচ্ছা, এইসব কোশ্চেন বাদ দিই আমরা, লাগবে না এগুলো। এটা মূলত অ্যান্সার যদি আসে তাহলে হচ্ছে কি তোমার সিউডোমোনাস, ঠিক আছে, সমুদ্রের পানিতে তেলের শোধন সিউডোমোনাস, বাট এটা না পড়লে হবে, এগুলো আসে না। ইনসুলিন হচ্ছে কি? আচ্ছা, ইনসুলিন জিনিসটা হচ্ছে কি একটা হরমোন। প্রথমত আমরা জানি কি ভাই, ইনসুলিন জিনিসটা হচ্ছে কি একটা হরমোন। এটা আমরা প্রথমত জানি এটা একটা হরমোন। হরমোন বলো বা এনজাইম বলো, সবগুলো কি মূলত প্রোটিন। হরমোন বলো বা এনজাইম বলো, সবই হচ্ছে কি মূলত প্রোটিন। প্রোটিন কি দিয়ে গঠিত হয়? অ্যামিনো অ্যাসিড দিয়ে, অ্যামিনো অ্যাসিড। তাহলে এইটার মধ্যে অ্যামিনো অ্যাসিড থেকে কয়টা? 51টা অ্যামিনো অ্যাসিড থাকে। এই অ্যামিনো অ্যাসিড আবার দুইটা স্তর থাকে, একটা হচ্ছে কি চেইন এ, আর একটা হচ্ছে কি চেইন বি। চেইন এ তে থাকে 21টা অ্যামিনো অ্যাসিড, চেইন বি তে থাকে হচ্ছে কি 30টা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। তাহলে মূলত হচ্ছে এটা কি প্রোটিন বা সাধারণ প্রোটিন, যেটাই বলো। ওকে, তাহলে মূলত হচ্ছে এটা একটা প্রোটিন, এটা স্ট্রাকচার হচ্ছে অ্যামিনো অ্যাসিড থেকে আসতেছে, ঠিক আছে। আমাদের ইনসুলিন শেষ। ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইনসুলিন থেকে আমরা সামনের স্লাইডে পড়তেছি ডিটেইলসে। চলো, ইনসুলিনে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে একটু আগে বলে দিছি। ইনসুলিন টোটাল হচ্ছে কি 51টা অ্যামিনো অ্যাসিড থাকে, যে 51টা। ওকে, এরপর হচ্ছে নেক্সট যদি আমরা যাই, ইনসুলিন হচ্ছে মূলত এক প্রকারের প্রোটিন, ওকে, এখানে আমার স্লাইডে লিখেছিল প্রোটিন হরমোন, প্রোটিন বা হরমোন বলতে পারি, একই জিনিস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে এটা আসছে, বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, একই কথাই। অ্যামিনো অ্যাসিড 51টা, যে চেইন এতে 21টা, চেইন বিতে হচ্ছে 30টা, বুঝছো? চেইন এতে 21, চেইন বিতে 30টা। আবিষ্কার সেন্সার প্রথম বাজারজাত করে কি দিয়ে? হিউমুলিন দিয়ে। বর্তমানে হচ্ছে কি কুসুম ফুল থেকে, বর্তমানে দেখো কুসুম ফুল থেকে ইনসুলিন তৈরি করা হয়। এটা মূলত কি করে? গ্লুকোজ লেভেল কমায়। কেমনে কমায়? এটা হচ্ছে তোমার, এটা কি করে? গ্লাইকোজেনেসিস তৈরি করে। কি করে? গ্লাইকোজেনেসিস। এটা মূলত গ্লাইকোজেনেসিস। আর মূলত এটা কোত্থেকে আসে? মূলত হচ্ছে এটা অগ্নাশয় থেকে আসে, মেইনলি অগ্নাশয়। সো যাদের ডায়াবেটিস থাকে তাদের যখন গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তখন ইনসুলিনের মাধ্যমে গ্লাইকোজেনেসিসটা বৃদ্ধি করা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইনসুলিন নিয়ে সবকিছু শেষ। ইনসুলিন থেকে আর কিছু আসবে না। তারপরে 153টা যদি নাইট্রোজেন থাকে, বেস থাকে, এটা একটু পড়ে নিও। ক্লোভার কি? ক্লোভার হচ্ছে কি এক ধরনের ঘাস। ক্লোভার হচ্ছে এক ধরনের ঘাস। কি যুক্ত ঘাস? সালফার যুক্ত। মূলত তোমার ভেড়ার যে লোম আছে, ভেড়ার লোম সাধারণত সালফারের অভাবে অনেক সময় কি ভেড়ার লোমটা ভালো হয় না। ভেড়ার লোম থেকে মূলত কি কম্বল তৈরি করা হয় বা শীতের বস্ত্রগুলো তৈরি করা হয়। তো ভেড়ার লোম যেহেতু ভালো হয় না, এটা কেন? সালফারের অভাবে। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সালফার যুক্ত ঘাস তৈরি করা হয়েছে, বুঝছো? সালফার যুক্ত ঘাস তৈরি করেছে, যেটা হচ্ছে ক্লোভার ঘাস, এক ধরনের ঘাস, ঠিক আছে। এটা কি করে? ভেড়ার লোমকে ভালো করে। আচ্ছা, আরো অনেক ধরনের কাজ আছে জীব প্রযুক্তি থেকে, যেমন ধরো আগাছা নিধন। ধরো আগাছা নিধন করা, অর্থাৎ যাতে আগাছা কম হয় সেই জন্য কি আমাদের গ্লাইফসেট তৈরি করেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তাহলে গ্লাইফসেট থেকে প্রশ্ন আসে কিভাবে জানো? কোনটি আগাছা নিধন করে? এইভাবে আসতে পারে। অ্যান্সার হচ্ছে গ্লাইফসেট। পৃথিবীর খুবই বিষাক্ত বা বিপজ্জনক 78টি আগাছার মধ্যে থেকে 76টিকে ধ্বংস করে এটা। নাইট্রোজেন সংবন্ধন করে লিফজিন, দন্তন্যাস। জোনাকি পোকায় থাকে, জোনাকি পোকায় ঝলঝল করে লুসিফেরিন। তারপরে ক্লোভার ঘাসের গুণগত মান নির্ণয় করতেছে এটা। বাংলাদেশের প্রথম জিএম ফসল হচ্ছে বিটি বেগুন, বুঝছো? বিটি বেগুন, ঠিক আছে। তারপর অ্যান্টিবায়োটিক বেসিলাস সাবটিলিন। তারপর বিটি কর্ন আছে, অনেক কিছু আছে আরো। দেখো দেখো উপকারী দ্রব্য, তামাক গাছ থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করে। হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন তৈরি করা হচ্ছে কি দিয়ে? তামাক গাছ থেকে। এরপর সে প্রতিকূলতা উত্তরণ করা, যেমন ধরো লবণাক্ত সহিষ্ণু পিনাট, এমন ধরনের পিনাট তৈরি করা যেটা কি লবণাক্ত সহিষ্ণু পিনাট তৈরি করা হয়, বুঝছো? এটা কি কিসের মাধ্যমে? তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এটা কি? এখানে যে জিনটা কাজ করে এটি, পিনাটের লাস্ট আছে 8, এই যে এটি 8, এটি এনএইচ এক্সআই, বুঝছো? তারপর আসো পোকা প্রতিরোধ। বিটি মানে কি? পোকা প্রতিরোধ। যেখানে বিটি সেখানে পোকা প্রতিরোধ। বিটি কটন মানে তুলা, বিটি কর্ন ভুট্টা, সুপার রাইস তো বলে দিছি, শেষ।
তারপর ধরো আরো তরমুজের বিচি বিচি ছাড়া তরমুজ তৈরি করা। যেমন ধরো তরমুজে বিচি থাকলে একটু খারাপ লাগে, ইস তরমুজে যদি ধরো বিচি না থাকতো, মানে বীজ না থাকতো, তাহলে কি করতাম, খুবই টেস্টি ছিল তাই না, আরো ভালো লাগতো, এমনিতে ভালো, বাট তরমুজে বীজ না থাকলে কি আরো ভালো। তারপর ক্রাইলেক 1 এসি, ক্রিস্টাল 1 এসি, এটা কোথায় থেকে, ব্যাসিলাস থুরিনজিয়াস। এটা কি করে, পোকা প্রতিরোধে। ওকে, তারপর হচ্ছে আমাদের কি কোশ্চেন, এই যে দেখো এখানে এক নজরে সবগুলো জিন। ক্রিস্টাল 1 এসি হচ্ছে কি পতঙ্গ প্রতিরোধ, মানে পোকা প্রতিরোধ, নিফ জিন নাইট্রোজেন সংবন্ধে। সিএসপি, সিএসপি মানে হচ্ছে কি খরা, খরা প্রতিরোধ করে, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায়, বিটি কর্নে। তারপর ATNA6 লবণাক্ত সহিষ্ণুতা, বুঝছো, এটা তারও ই করে PDH45 এ ব্যবহার করা হচ্ছে অনেক সময় লবণ মানে খরা প্রতিরোধের ক্ষেত্রে, ঠিক আছে। ইন্টারফেরন কি, ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, এটা কাজ কি, এটা কাজ হচ্ছে কি ভাইরাস প্রতিরোধ করা, কি কাজ, ভাইরাস প্রতিরোধ করা, অথবা এটা কাজ হচ্ছে তোমার কি ক্যান্সার প্রতিরোধ করা, ভাইরাস বা ক্যান্সার প্রতিরোধ করা, ঠিক আছে, এটার কাজ। তো এখানে ডিটেলস ইনফরমেশন সামনে আমাদের আছে, এখানে এখান থেকে আমরা পড়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, দেখো মানুষের শরীরে ভাইরাস সংক্রামক ও ক্যান্সার প্রতিরোধ করে কি ইন্টারফেরন, এটাকে বলে কি বিটাফেরন, বর্তমানে এটাকে বলা হচ্ছে কি বিটাফেরন বলা হচ্ছে। ইন্টারফেরন, দেখো ইন্টারফেরন হচ্ছে, এটা আমাদের এই চ্যাপ্টারের অংশ না, মূলত একটু করে অ্যাড করছে, বাট এটা আমাদের মানব প্রতিরক্ষার অংশ। ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দিবে, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা ক্যান্সার প্রতিরক্ষা দেয়, এটা কি করে বিটাফেরন নামকরণ করে, এটা কি বর্তমানে এটাকে বিটাফেরন নামে ই করা হয়, মানে প্রতিরক্ষার কাজ করে ইন্টারফেরনটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইন্টারফেরনের আণবিক ওজন কত ডালটন, দেখো কত কিলো ডালটন। আচ্ছা, এত ডিপ তোমাদের জানা লাগবে না, এগুলো আসবে না জীবনও, 2 থেকে 3 ডালটন আর কি। আচ্ছা, তারপর আসো কোনটি জীব প্রযুক্তি, দেখো কোনটি জৈব প্রযুক্তি, টিস্যু কালচার, জিন প্রকোষ, অ্যালকোহল সৃষ্টি, তারপর হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক উৎপাদন, কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি বলছে। আচ্ছা, বলছে কি কোনটি প্রাচীন জৈব প্রযুক্তি, দেখো এটা আমরা লাস্টে চলে এসেছি, কোনটি প্রাচীন জীব প্রযুক্তি বলো, কোনটি প্রাচীন জীব প্রযুক্তি বলো তো দেখি। আমরা একটু আগে বলছিলাম না, অ্যালকোহল তৈরি হচ্ছে কি প্রাচীন জীব প্রযুক্তি, ঠিক আছে, এবং কি দই তৈরি করা। এরপর আসো, নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করেছে, নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করেছে, মাথায় রাখবো জলাতঙ্ক চিকিৎসা, চিকিৎসা জাতীয় জিনিসগুলো কি ইন্টারফেরন। বোর্ডের কোশ্চেন এগুলো, একটু এক্সটার্নাল কোশ্চেন বলতে গেলে, এই লাস্টে না এটা। ওকে, আর একটু আছে আমাদের এখানে, ওকে, মানব জিনোমের ক্ষারক যুগলের সংখ্যা কত, মানব জিনোমে কত মিলিয়ন ক্ষারক যুগল থাকে, মানব জিনোমে হচ্ছে তোমার মূলত 3000 মিলিয়ন থাকে, কত মিলিয়ন, 3000 মিলিয়ন। জিনোম মানে হচ্ছে কি, মানুষের জিনোম কয় জোড়া, এক জোড়া জিনোম থাকে, কয় জোড়া, এক জোড়া জিনোম থাকে মানুষের, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যাগুলো কিন্তু দেখবা যদি পারো, এই যে ইস্টের ক্রোমোজোম কয়টা, 16টা, এটা পড়বা। ইকোলাইতে ক্রোমোজোম আছে একটা, এটা পড়বা। মানুষের তো জানোই, পড়া লাগবে না। এগ্রো ব্যাকটেরিয়াম যদি পড়তে চাও পড়ে ফেলো, আর কিছু পড়া লাগবে না। তাহলে এই কয়েকটা জিনিস একটু পড়ে ফেলো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নেক্সট কি আছে, প্রথম ক্লোন করা স্তন্যপায়ীর নাম কি, আচ্ছা ডলি। ডলি হচ্ছে কি একটা ভেড়ার নাম। ডলিতে যে ক্লোনটা দেখাচ্ছে সেটা কি রিপ্রোডাক্টিভ ক্লোন, কি ক্লোন, রিপ্রোডাক্টিভ ক্লোন। কারণ ক্লোন হচ্ছে তোমার কি দুই রকম হয়, দুই রকম, একটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ ক্লোন, এটা হচ্ছে কি একটা রিপ্রোডাক্টিভ ক্লোন হয়, এটা হচ্ছে তোমার কি পিসিআর হয় তোমার। এখন দেখো এইখানে ভেড়ার কোন কোষ থেকে, স্তনগ্রন্থির কোষ থেকে, কোষ হতে, ঠিক আছে। তাহলে ক্লোনিং জিনিসটাকে, ক্লোনিং মানে কি হুবহু কপি করা, বুঝছো, ক্লোনিং মানে হুবহু কপি করা, অর্থাৎ বৈশিষ্ট্যের কোনো চেঞ্জ হবে না, কোনো ভেরিয়েশন হবে না, একদম যা আছে তাই থাকবে, এটাকে বলা হচ্ছে কি ক্লোনিং বা কপি পেস্ট করা। তাহলে এখানে দেখো, আচ্ছা জিনোম থেকে একটু আগে আছে, আচ্ছা এটা একটু মাথায় রেখো, পার্টের রাশ থেকে, মানে জিনোমের যে পার্টটা আছে আমাদের, সেই জিনোম পার্ট থেকে তোমরা একটু মাথায় রেখো এটা। দেখো আচ্ছা, জিনোম হচ্ছে কি মানব দেহে কয় জোড়া, এক জোড়া। তারপর জিনোমকে বলে মাস্টার ব্লুপ্রিন্ট, মেডিকেলের কোশ্চেন। পার্টের বেস 120 কোটি। তারপর পার্টের জিনোম আবিষ্কার করেছেন কে, বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, ঠিক আছে, পার্টের রাশ আবিষ্কার করেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেক্সট যদি যাই, PDS45 কে একটু আগে বলছি, PDS45 মানে হচ্ছে লবণাক্ত সহিষ্ণু, ঠিক আছে। মোটামুটি আমাদের শেষ, ওকে, আমাদের জীব প্রযুক্তি শেষ। লাস্ট একটু অনুজীবটা তোমাদেরকে জাস্ট 10 মিনিট একটু দেখাই দিই, কারণ 10টায় আবার ই ক্লাস আছে, 10টায় হচ্ছে আমাদের কি ক্লাস জানি, তোমার ম্যাথ ক্লাস আছে, ঠিক আছে।
অণুজীব বেশিক্ষণ ই করবো না, জাস্ট অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমি কভার করে দেবো ইনশাআল্লাহ অণুজীবটাকে। ঠিক আছে, অণুজীবটা আমি জাস্ট অল্প সময়ের মধ্যে কভার করেছি, তার ইনপুট দিচ্ছি। কিছু কোয়েশ্চেন দেখাবো, দেখাইলে ওগুলো হবে। অণুজীব থেকে তেমন কোয়েশ্চেন তোমাদের ওভাবে আসে না। ঠিক আছে, সো টেনশন করে কিচ্ছু নাই, যেগুলো পড়াচ্ছি ইনশাল্লাহ এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। দেখো আমি একটু স্লাইডটা দেখাই দিই এখানে, যেটা আমি পিডিএফ এ পড়াচ্ছি, একদম ডিরেক্টলি পিডিএফ এ পড়াই। আচ্ছা একটু দেখো, একসাথে অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? দেখো ভাইরাস থেকে বেশি যে জিনিসগুলো আসে, কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? দেখো গোলাকার ভাইরাস একটু খেয়াল করো। ঠিক আছে, গোলাকার ভাইরাস, দেখো গোলাকার ভাইরাস, গোলাকার ভাইরাস কই থাকে বলো? গোলাকার ভাইরাস কই থাকে বলো? হারপিস, ডেঙ্গু, পোলিও, এগুলাতে কি গোলাকার ভাইরাস থাকে? ডেঙ্গু, পোলিও, এইচআইভি তে গোলাকার ভাইরাস থাকে, হারপিসে কি গোলাকার ভাইরাস থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা তোমার প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটা? আমরা জানি কি ফুট এন্ড মাউথ ভাইরাস কি গোলাকার, সব থেকে ছোট। করোনা ভাইরাস কি গোলাকার, করোনা ভাইরাস হচ্ছে কি গোলাকার ভাইরাস হবে। ঠিক আছে, টিটু ভাইরাস সর্বভুজাকৃতি। পেপের রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে ছড়াচ্ছে বলো? পেপের রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে ছড়াচ্ছে? এফিডের মাধ্যমে, এটা পড়বা। ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে বলো? ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকতেছে কোনটাতে? আমরা জানি কি গতকালকে পড়ছি না স্পাইরোগাইরাতে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, এসপি তে ক্লোরোপ্লাস্ট থাকে। আমি জাস্ট জিএসটি কোশ্চেন গুলো এখান থেকে সলভ করে দিব। তারপর আসো, কোন জীবটি মৃত উদ্ভিদের অবশিষ্টাংশের উপর নির্ভর করে? সেপ্রোফাইট, মাথায় রাখবা সেপ্রোফাইট। এরা কি, এদেরকে বলে মৃতজীবী। সিম্বায়ন মিথোজীবী, মানে দুইজন উপকৃত হয়। কমেন্সাল সহজীবী। ওকে, আর প্যারাসাইট তো পরজীবী এমনিতে। নিচের কোন ব্যাকটেরিয়াটি দেখতে গোলাকার? গোলাকার ব্যাকটেরিয়া দেখো, বেসিলাস, স্পিরিলাম, ভিব্রিও, মাইক্রোকক্কাস। দেখো কক্কাস মানে হচ্ছে কি গোলাকার, ভিব্রিও মানে হচ্ছে কি তোমার কমাকৃতি। ঠিক আছে, ভিব্রিও মানে হচ্ছে কি কমাকৃতি। তাহলে কি হবে বলো তো দেখি এখানে? বেসিলাস মানে কি দণ্ডাকৃতি, স্পিরিলাম মানে কি সর্পিলাকৃতি। বলো, স্পিরিলাম মানে সর্পিলাকৃতি। তাহলে কক্কাস, যেখানে তোমরা কক্কাস পাবা, যেখানে কক্কাস পাবা, আমি বলছি যেখানে কক্কাস সেখানে কি গোলাকৃতি। ভিব্রিও মানে কমাকৃতির, বেসিলাস মানে বেসিলাস, বেসিলাস বেসিলাস মানে হচ্ছে কি দণ্ড, স্পিরিলাম মানে কি সর্পিলাকার, সর্পিল, স্পিরিলাম যেখানে পাবো। ভিব্রিও মানে কি তোমার কি কমাকৃতির, মাইক্রো মানে কি মাইক্রোকক্কাস মানে কি মানে কক্কাস, কক্কাস মানে হচ্ছে কি গোল। ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটি? তাহলে তোমরা মাথায় রাখবে কিভাবে? হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। এগুলো হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ওগুলো হচ্ছে কি আমরা ভাইরাস গঠিত রোগগুলোতে মনে রাখতে পারি। তাহলে কি বলছে এখানে? কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ বলো? কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? আমরা ধনুষ্টঙ্কে ডিপিটি পড়ছি না, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এগুলো হচ্ছে কি এখানে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসা হচ্ছে আমাদের, যদি যাই সার্স, ইবোলা, নোভেল করোনা কি ধরনের ভাইরাস? দেখো সার্স, ইবোলা, নোবেল করোনা কি ভাইরাস? এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। দেখো ইমার্জিং ভাইরাস। ঠিক আছে, ইমার্জিং ভাইরাস জিনিসটি যারা শুরুতে একটা পোষকে থাকে পরবর্তীতে অন্য পোষকে স্থানান্তর হয়ে যায়, সেটা ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস কি দিয়ে মনে রাখবা বলো? মনে রাখবা হচ্ছে কি তোমার এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ধরো কি জানি ট্রিক্সটা, আমি নিজেই তো ভুলে গেলাম। দেখো ট্রিক্সটা হচ্ছে তোমার এখানে ঈশান, ঈশান দিয়ে মনে রাখবা। কি দিয়ে? ঈশান, ঈশান দিয়ে মনে রাখতে পারে কি ইমার্জিং ভাইরাস। ছি ঈশান, কি দিয়ে? ছি ঈশান। সিতে হচ্ছে করোনা, ইতে হচ্ছে ইবোলা, এসতে হচ্ছে সার্স, এসতে হচ্ছে কি এইচআইভি ভাইরাস, এত হচ্ছে অ্যাডেনো ভাইরাস, এনতে হচ্ছে তোমার কি নিলে ভাইরাস। ওকে, এগুলো হচ্ছে তোমার কি মূলত আমাদের কি ভাইরাস? তোমার ইমার্জিং ভাইরাস। পোষক কোষের কোথায় ভাইরাস প্রোটিন যুক্ত হচ্ছে? রিসেপ্টর সাইটে। কমাকৃতির ব্যাকটেরিয়া কোনটি? এই যে ভিব্রিও। পোষক কোষের কোথায় ভাইরাস প্রোটিন যুক্ত হচ্ছে? দেখছি আমরা এফিড, এগুলো দেখা হয়ে গেছে। আচ্ছা এদিকে আসো, নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ নয়? এই যে টাইফয়েড হচ্ছে কি ব্যাকটেরিয়া বাহিত রোগ, বুঝছো? ভাইরাসের গড় ব্যাস কত? 8 থেকে 300 ন্যানোমিটার। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ, আমরা জানি। ভাইরাস কি জীব নয়, জড় নয়, এগুলো আমরা জানি। ঠিক আছে, ভাইরাস কোনটি নগ্ন ভাইরাস? নগ্ন ভাইরাস মানে কি কোনটিতে আবরণ নাই, মানে কি যেটাতে লিপোপ্রোটিন নাই। কারণ কথা হচ্ছে লিপো ভাইরাস কারা? লিপো ভাইরাস নেই, যেটাতে লিপোপ্রোটিন নেই, যেটাতে লিপোপ্রোটিন নেই। তাহলে আমি মুখে মুখে বলে যে লিপো ভাইরাস কার? এইচআইভি দিয়ে মনে রাখবো। এইচ হচ্ছে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, ভিতর আর পুরাটা হচ্ছে এইচআইভি। হারপিস, ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে কি এইচআইভি, বুঝছো?
তো এগুলো হচ্ছে কি মূলত তোমার ই ভাইরাস, তোর গোলা মানে লিপো ভাইরাস আর কি হয়, ঠিক আছে। এখানে বলা হচ্ছে তোমার কোনটি হচ্ছে নগ্ন ভাইরাস হবে। আচ্ছা ওকে, তো নগ্ন ভাইরাস হচ্ছে তোমার মূলত ভিরোয়েডকে বলা হবে, ভিরোয়েড, বুঝছো, সংক্রামক কারণে, সংক্রামক কারণে, ঠিক আছে কি ভিরোয়েড, সংক্রামক কারণ হচ্ছে কি ভিরোয়েড হবে। এটা একটু অন্য কনসেপ্ট থেকে দিছে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেক্সটে ব্যাকটেরিওফাস উদাহরণ কোনটি, ব্যাকটেরিওফাস T2 T4 T6 এগুলো কি ব্যাকটেরিওফাস, ঠিক আছে, T2 T4 এবং কি T6। মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে কোনটা বলো, মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে কোনটা, মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে, আরেকটা আছে তোমার কি অক্সিজেন ছাড়া বাঁচে না, দুই পার্থক্য। তাহলে মাথায় রাখবে মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে হচ্ছে কি ক্লোস্ট্রিডিয়াম, আর এটা কি অক্সিজেন লাগবেই, মাস্ট, অক্সিজেন লাগবেই, মাস্ট। ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ কোনটা, এগুলো বেশি আসে, কলেরা, ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ। ব্যাকটেরিয়া ফার্স্ট কোনটি দেখছি এগুলো, ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারক কে বলো, ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে হইতে পারে, এখানে দেখো লেভেরান হচ্ছে কি ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক, লেভেরান। তারপর মশকির রসে যে তোমার ম্যালেরিয়া ছড়ায়, এটা কি রোনাল্ড রস বলছেন, শেষ। আচ্ছা, তারপর সেই দিকে এনভেলপ কি, এনভেলপ কোনটিতে থাকে, লিপোভাইরাসের ক্ষেত্রে, মানে কি খাম থাকে, আবরণ থাকে। টিউলিপ ফুলে পাপড়িতে বর্ণবৈচিত্র্য, মানে কি ভাইরাসের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, এই তো মোটামুটি তোমাদেরকে হচ্ছে আমি এইটা পুরাটা দিয়ে দিলাম, তোমরা জাস্ট পড়বা কি কি আমি একটু বলে দেই, হ্যাঁ যা আছে সবই তোমরা পারবে ইনশাল্লাহ, সবই ইনশাল্লাহ তোমরা পারবা। আমি পিডিএফটা দিয়ে দিব, কারণ কেমিস্ট্রি ক্লাসটা এখন পৌঁছাইতে হবে, তো তোমরা এগুলো ইজিলি পারবে ইনশাল্লাহ। তো তোমরা এখান থেকে পড়বা হচ্ছে কি কোনগুলো হচ্ছে কি ভাইরাসের প্রকারভেদ, জাস্ট মাথায় রাখবো হচ্ছে ভাইরাস এর প্রকারভেদ, তারপর ভাইরাসের প্রকারভেদ এবং কি এক্সাম্পল। সেম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রকারভেদ এক্সাম্পল, ঠিক আছে। আর ম্যালেরিয়ার যে তোমার চক্রগুলো আছে, ম্যালেরিয়ার জনন, ক্লিয়ার। এই জিনিসগুলো একটু পড়ে ফেলো, তাহলে ইনশাল্লাহ হবে। পিডিএফটা দিলে তোমরা পড়ে ফেলতে পারবা। আর ক্লাসটা আপলোড হতে একটু টাইম লাগবে ইউটিউবে, কারণ হচ্ছে 1 ঘন্টা পর আবার এখানে ক্লাস, তো একটু টাইম লাগবে। 2টা ক্লাস মানে একসাথে আপলোড হবে আশা করি। 1 ঘন্টা পরে 10টায় হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে, 10টায় কেমিস্ট্রি, ওকে, কেমিস্ট্রি হবে ক্লাস। তোমাদেরকে আমি স্লাইডগুলো দিয়ে দিচ্ছি, এবং আগামীকালকে আমি তোমাদেরকে আমাদের যে নোটগুলো আছে নোটগুলো সব তোমাদেরকে উন্মুক্ত করে দেবো, ঠিক আছে। নোট বলো বা স্লাইড বলো, যেগুলো আছে সবকিছু তোমাদেরকে আমি উন্মুক্ত করে দিব, আর যাতে তোমরা রিভিশনটা ভালো করে দিতে পারো ইনশাল্লাহ। তবে এখন প্রেসার কম নিবা, রিল্যাক্সে পড়বা, যা পারো তা পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তো আমি এটা স্লাইডটাও দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন। ক্লিয়ার সবাই? কোনো কোয়েশ্চেন আছে? ঠিক 10টা বা 10টা থেকে 10 মিনিট লেট হইতে পারে, একটু রেস্ট নিয়ে আসতে হবে। তো সবাই কেমিস্ট্রি ক্লাস মিস করিও না কোনোভাবে, ঠিক আছে, কেমিস্ট্রি ক্লাস কোনোভাবেই মিস করিও না। কেমিস্ট্রি ক্লাস মিস করিও না, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।